ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি আনুমানিক 60 কি 70 বছর আগে ঘটেছিল, আর যার সাথে ঘটেছিল তখন এই যে ডোম, তার নাম হচ্ছে নাসির ভাই, তার কিন্তু জন্ম হয়নি। তার দাদা পেশায় ছিলেন একজন ডোম। জেলা সদর হসপিটালে তিনি লাশ কাটার কাজ করতেন, আর এই ধরনের কাজ করার ফলে তিনি অনেক ভয়ানক ঘটনা নিজের চোখে দেখেছেন। তার দাদা মারা যান মোটামুটি স্বাভাবিকভাবেই, আর এরপর এই নাসির ভাইয়ের বাবাও এই ডোমের পেশা বেছে নেন। কিন্তু এই নাসির ভাইয়ের বাবা ছিলেন কিছুটা ভীতু প্রকৃতির, আর তার মৃত্যুটাও ছিল অনেক ভয়ানক। এক রাতে তার বাবা লাশ কেটে বাসায় ফিরতে অনেক দেরি করছিল। গভীর রাত হওয়ার পরেও তিনি বাসায় আসছিলেন না দেখে বাসার মানুষ চিন্তায় পড়ে যান। বলে রাখা ভালো যে নাসির ভাইয়ের বাড়ি থেকে সেই হসপিটালের দূরত্ব প্রায় 1.5 ঘন্টার পথ। সেই সময় তেমন গাড়িও পাওয়া যেত না, আর ফোন সে তো প্রশ্নই নেই। তাই বাসার মানুষ কোনো মতেই নাসির ভাইয়ের বাবার খোঁজ নিতে পারছিলেন না। একসময় তারা ভাবেন হয়তো কাজের চাপ বেশি, তাই তিনি বাসায় আসছেন না। এইসব ভাবতে ভাবতে বাসায় সবাই ঘুমিয়ে পড়েন। নাসির ভাইয়ের বয়স তখন 15 মতো হবে। তিনি তখন প্রায় সবকিছুই বুঝতে শিখেছেন। বাবার জন্য চিন্তা করতে করতে তিনিও ঘুমিয়ে পড়েন। প্রিয় লিসেনার্স, ওই যে আনুমানিক 60 কি 70 বছর আগের কথা যেটা বলেছি, সেটা কিন্তু ওই তার দাদার যে বিষয়টা ছিল আর কি শুরুর দিকে সেটা। আচ্ছা, তো যাই হোক, রাত আনুমানিক 4টার দিকে তাদের ঘুম ভাঙে কয়েকজন লোকের ডাকে। তার মা দরজা খুলে দেখেন যে কয়েকজন লোক উঠোনে দাঁড়িয়ে আছে। তার মা ভয় পেয়ে যান, জিজ্ঞেস করেন কি হয়েছে, এত রাত্রে আপনারা এসেছেন? তখন বলেন যে আপনারা দ্রুত একটু রেডি হন, আমাদের সাথে যেতে হবে হসপিটালে। তখন তারা বলেন যে এত রাত্রে আপনারা এসেছেন, আপনাদেরকে চিনতে পারছি না, তো আপনারা কারা? তখন বলেন যে আমরা আসলে হসপিটালের স্টাফ, আপনার স্বামী আর জীবিত নেই, আপনারা তাড়াতাড়ি হসপিটালে চলুন। তো বিশ্বাস করেই বাড়ির সদস্যরা তাদের সাথে রওনা দেন। নাসির ভাইয়ের মা, তিনি তো কান্নায় ভেঙে পড়েন, কান্নাকাটি করতে করতেই সবাই রওনা দেন। এই লোকগুলো আসলে কোনো খারাপ লোক ছিল না, কোনো জিনভূত ছিল না, তারা হসপিটালের লোক ছিল। তারা চলে আসে হসপিটালে ওই লোকগুলোর সাথে। হসপিটালে পৌঁছে তারা যা দেখতে পান তা ছিল খুবই ভয়ানক এবং মর্মান্তিক। তারা দেখেন এই নাসির ভাইয়ের যিনি বাবা, তার লাশ কাটা ঘরের সামনে পড়ে আছে। তার ঘাড় থেকে মাথাটা পেছনের দিকে উল্টো করা। বাম হাতের নখ, 2টা নখ সম্পূর্ণ রকমের কাটা। পেটের মাঝখানে নখের আঁচড়। দেখে মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে এক কোপে কেটে ফেলেছে নখ দুটি। লাশের চারিদিকে মাছি ভন ভন করছে, রক্তগুলো কালচে হয়ে জমাট বেঁধে আছে। এসব দেখে নাসির ভাইয়ের মা, নাসির ভাই দুজনই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাদের মাথায় পানি ঢেলে স্বাভাবিক করা হয়। তারা একটু সুস্থ হয়ে লাশ বাসায় নিয়ে গোসল করিয়ে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ে মানুষের উপস্থিতিতে দাফন করে দেন। কিন্তু কেউ তার এমন ভয়ানক মৃত্যুর রহস্য বের করতে পারে না। সবাই ধরে নেয় এটা হয়তো কোনো খারাপ জিনের কাজ, কারণ লাশ কাটা ঘরে এমন ভৌতিক ঘটনা অনেকের সাথেই ঘটে থাকে। ধীরে ধীরে সবাই এই বিষয়টাকে ভুলে যায়। এবার চলে আসি আমাদের মূল ঘটনায়। নাসির ভাইয়ের বয়স তখন আনুমানিক 26 বছর।
তিনি তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারেননি। তিনি ঠিক করেন তিনিও একই হাসপাতালে ডোম হিসেবে কাজ করবেন, কারণ তার বাবার স্মৃতি প্রতিনিয়ত তাকে কুড়ে কুড়ে খেত। তার বাবার সাথে এমন ভয়ানক ঘটনা ঘটার পরও তিনি এই কাজে আগ্রহী হন, যেহেতু তার দাদা এই কাজ করতে করতেই মারা গিয়েছেন, তার বাবাও এই কাজ করতে করতেই অস্বাভাবিকভাবে মারা গিয়েছেন, তিনিও এই কাজ করবেন। তিনি এই কাজ থেকে বিমুখ হবেন না। তিনি সেই হসপিটাল লোকদের সাথে যোগাযোগ করেন। আর ওই সময়টাতে প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে তখন কিন্তু এই টাইপের কাজ পাওয়াটা কঠিন কিছু ছিল না। শুধু তখন না, এখনো যদি আমরা চিন্তা করি যে ডোমের কাজ কিন্তু অনেকেই করতে চায় না। কোন সরকারি সার্কুলার দিয়ে কিন্তু ডোম হিসাবে কাউকে নিয়োগ দেওয়া অনেক কঠিন একটি ব্যাপার, কারণ এই কাজগুলো বিশেষ কিছু মানুষ করে থাকে। এই জন্য লেখাপড়া জানা খুব শিক্ষিত মানুষ এই কাজগুলো করতে অনেক ভয় পায়। যাই হোক, তিনি যখন হসপিটালে যান, সেখানকার অনেকেই তাকে চেনে। তিনি বলেন, তুমি সেই মতি ডোমের ছেলে না? তার বাবার নাম ছিল মতি। তো নাসির ভাই মানে নাসির সাহেব তার পরিচয় দেন। পরিচয় পাওয়া মাত্র সবাই তাকে সহকারী ডোম হিসেবে সিলেক্ট করেন। বেশ ভালোই কাজ শিখেছিলেন নাসির ভাই। কয়েকদিনের মধ্যেই তিনি এত ভালো কাজ শিখে যান যে লাশ কাটায় তার জুড়ি মেলা ভার। প্রিয় লিসেনার্স, অনেকেই আমরা জানি যে যারা লাশ কাটে তারা কিছুটা মদ্যপান করে থাকেন বা কিছুটা নেশাগ্রস্ত হয়ে থাকেন ওই সময়টাতে। কিন্তু এই নাসির ভাই লাশ কাটার জন্য কখনো কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য ছুঁয়েও দেখতেন না। সম্পূর্ণ ঠান্ডা মাথায় উনি কাজ করতে পারতেন। এই কারণে কিছুদিনের মধ্যে তিনি সহকারী ডোম থেকে প্রধান ডোম হয়ে যান। দিন রাত যে কোনো সময় লাশ আসলেই তিনি একাই নিমিষেই লাশগুলো খুবই সুচারুরূপে কাটতে পারতেন এবং সেগুলো খুবই সুন্দর করে সেলাই করে দিতে পারতেন। এমন ঘন সেলাই দিতেন যেগুলো আসলে মানে বোঝাই মুশকিল যে এখানে সেলাই করা হয়েছে, এত সূক্ষ্ম কাজ ছিল তার। নাসির ভাই বলেন, তিনি অনেক ধরনের লাশ দেখেছেন, পচা, গলা, বিষ খাওয়ানো, ফাঁস নেয়া, কিন্তু তার কখনো বিন্দু মাত্র ভয় হয়নি। তিনি লাশ পেলেই ওনার যে বিদ্যা আছে সেই বিদ্যা অনুযায়ী আপন মনে লাশ কাটতে শুরু করতেন। একদিন তিনি একটি পুড়ে যাওয়া লাশ আর একটা অ্যাক্সিডেন্ট হওয়া লাশ কেটে বাসায় ফিরছিলেন। রাত তখন আনুমানিক 10টা। গ্রামের পথ, রাত 10টা মানেই গভীর রাত। নাসির সাহেব মানে নাসির ভাই রাস্তায় একা একা হাঁটছেন আর আজকে সেই পুড়ে যাওয়া লাশের কথা ভাবছেন। কি বিভৎসভাবে পুড়ে গিয়েছিল। পুড়ে যাওয়া লাশগুলা দেখতে কতই না ভয়ঙ্কর হয়। একটি মানুষ জীবন্ত অবস্থায় দগ্ধ হওয়ার সময় কত কষ্ট, কত আর্তনাদ করতে করতে মারা গিয়েছে। এসব কথা ভাবতে ভাবতে কেন যেন আজকে তার শরীর খুব খারাপ লাগছিল। একটা সময় তিনি বমি করে ফেলেন। তিনি ভাবেন হয়তোবা একটানা অনেক কাজ করেছেন, কারণ সেদিন দিনের বেলা এবং রাতের বেলা অনেকগুলো লাশ তাকে কাটতে হয়েছে। আর যেহেতু অনেক স্ট্রেস গেছে তার শরীরের উপরে, এই কারণে তার হয়তো খারাপ লাগছে। তিনি তাড়াতাড়ি বাসার দিকে হেঁটে যেতে থাকেন এবং এই হেঁটে যাওয়ার পথে কয়েকবার বমি হয় তার। বাসা থেকে যখন দূরত্ব আনুমানিক 30 মিনিটের পথ, তখন তিনি অন্ধকারে স্পষ্ট একটি অবয়ব দেখতে পান, যেটা সাদা কাফনের কাপড়ে মোড়ানো, ঠিক তার সামনেই পড়ে আছে। তিনি প্রথমে কিছুই বুঝতে পারেন না, ভাবেন হয়তো মনের ভুল। চোখ কসলাতে কসলাতে তিনি আবার সামনের দিকে তাকান। চাঁদের আলোয় তিনি যা দেখতে পান তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সাদা সাদা কয়েকটা সাপ ঠিক সেই অবয়বটার পাশে বসে সেই অবয়বটাকে এক নাগারে ছোবল দিয়ে যাচ্ছে। আর সেই অবয়বটার সাদা কাফন ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। রাতের আধারে রক্তের রং তো আসলে
লাল স্পষ্ট বোঝা যায় না, এই কারণে তার মনে হচ্ছিল ওই রক্ত বের হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। নাসির ভাই এটা দেখার পর ভয়ে রাস্তার এক পাশ থেকে দৌড় দেন। এক দৌড়ে তিনি বাসায় চলে আসেন। এসেই হাত মুখ ধুয়ে তিনি শুয়ে পড়েন। এই বিষয়ে আর কাউকে কিছু বলেন না। পরের দিন তার ঘুম ভাঙে সকাল 10টার দিকে। খবর আসে একটা লাশ এসেছে, তাকে এখনই যেতে হবে। নাসির ভাই তাড়াতাড়ি খাবার খেয়ে বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। তিনি হাসপাতালে গিয়ে দেখেন একটা লাশ কাফনের কাপড়ে পেঁচানো। সামনে গিয়ে মাথা থেকে কাপড় তুলতেই তিনি দেখেন একটা লোক, যার মাথায় আর গালে অসংখ্য ছুরির কোপ, চোখ দুটি যেন বেরিয়ে আসতে চাইছে, জিহ্বাটা অর্ধেক বের হয়ে আছে। এসব দেখেও নাসির ভাই আসলে ভয় পায় না, কারণ এই ধরনের লাশগুলো হর হামেশাই সে কেটেছে। তো সেই লাশটি তিনি কাটেন। লাশ কাটার পর হাত মুখ ধুয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান কেউ তাকে ডাকছে, নাসির, নাসির, এই নাসির, নাসির। এইভাবে তিনি স্পষ্টভাবে 4টি ডাক শুনতে পান। একটা না, দুটা না, 4টি ডাক। তাই তিনি উঠে বাইরে যান দেখার জন্য যে কে তাকে ডাকছে। বাইরে বের হয়ে তিনি কাউকেই দেখতে পান না। তাই তিনি আবার ফেরত আসেন। কিছুক্ষণ পর একইভাবে আবার তিনি 4টি ডাক শুনতে পান, নাসির, এই নাসির, নাসির, নাসির। এইভাবে 4টি ডাক। তিনি আবারও বাইরে যান, কিন্তু কিছুই খুঁজে পান না। এভাবে ক্রমাগত তার সাথে কয়েকবার একই ধরনের ঘটনা ঘটতে থাকে। তিনি বিষয়টা কিন্তু বুঝতে পারেন, কারণ লাশ কাটা ঘরে হর হামেশাই কিছু না কিছু ঘটনা টুকটাক ঘটেই থাকে। তিনি দুপুরবেলা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে একটা শীতল স্পর্শে। চোখ খুলেই নাসির ভাই দেখেন তার বুকের উপর একটা সাদা অবয়ব ঠিক তার দিকে তাকিয়ে আছে। অবয়বটার মুখ থেকে লাল রক্ত ঝরছিল। নাসির ভাই কোনো শব্দ করতে পারছিলেন না। তিনি বারবার চেষ্টা করছিলেন কাউকে ডাকার, কিন্তু অবয়বটা তার মুখ চেপে ধরে রেখেছিল। তিনি মনে মনে সূরা পড়তে শুরু করেন। সাথে সাথে সেই অবয়বটা হাওয়ায় মিলিয়ে যায়। তিনি ভয় পেয়ে যান আর বেশ চিন্তায় পড়ে যান। তিনি ভেবেই পাচ্ছিলেন না কেন এসব হচ্ছে, কারণ লাশ তো তিনি আগে অনেক কেটেছেন। কই, আগে তো এরকমটা হয়নি, একদম স্বাভাবিক ছিল সবকিছু। বিছানা থেকে উঠে তিনি পানি খেয়ে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যে তার ঘুম চলে আসে। হঠাৎ ধরাম একটা আওয়াজে তার ঘুম আবারও ভেঙে যায়। তিনি দেখতে পান বট গাছের মতো একটা অবয়ব, মাথায় অনেক চুল। চুলগুলো ছিল পেঁচানো আর অনেক লম্বা। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। সকালে তিনি উঠে ভাবছিলেন গত রাতের কথা। কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না। তিনি ঠিক করেন যে যেহেতু বুঝতে পারছি না যে কেন এই ঘটনাগুলো ঘটছে, তিনি একটা ভালো হুজুর দেখাবেন। তাই তিনি বিকেলে বাসায় ফিরে, হসপিটালে গিয়েছিলেন, মর্গ থেকে বাসায় ফিরে তিনি হুজুরের কাছে যান। হুজুর তাকে পানি পড়া দেন এবং নিয়মিত নামাজ পড়তে বলেন। এরপর নাসির ভাই বেশ কিছুদিন ভালোই ছিলেন। তবে ঘটনাটি আবারও ঘটে বেশ কিছুদিন পরে। একটা বাস অ্যাক্সিডেন্টে 3 জন লোক মারা গিয়েছিল। তাই তাকেই সব লাশ কাটতে হবে, কারণ অন্য ডোমগুলো ছিল না, কোনো কারণে তারা ছুটিতে গিয়েছিল। তিনি বাসা থেকে খেয়ে সন্ধ্যাবেলা বের হন। এক এক করে প্রায় সবগুলো লাশ তিনি কেটে ফেলেন। বাকি ছিল শুধু একটি লাশ। তিনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার লাশ কাটতে যান। হঠাৎ পেছন থেকে কিছু একটা পড়ার আওয়াজ পান। পেছনে তাকাতেই তিনি দেখতে পান অনেকগুলো অবয়ব একই সাথে মেঝেতে শুয়ে আছে। ঠিক অ্যাক্সিডেন্ট হবার পর মৃত মানুষগুলো যেভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে থাকে, ঠিক সেভাবে। আর কিছু অবয়ব উল্টো হয়ে দেয়ালের সাথে ঝুলে আছে। এটা দেখে তিনি যেই না দৌড় দিতে যাবেন, তখনই ধরাম করে দরজাটি বন্ধ হয়ে যায়। কিছুতেই তিনি দরজা খুলতে পারছিলেন না।
আর তিনি যেখানে লাশ কাটছিলেন সেই জায়গাটা আসলে একটু ভেতরের দিকে, বাহিরের দিকে আর একটা দরজা রয়েছে, সেটা বন্ধ থাকে, কিন্তু উনি যেই রুমটাতে থাকেন, মানে যেই রুমটাতে লাশ কাটেন, সেটা খোলা রাখেন। কারণ ওনার সহযোগীরা মাঝে মাঝেই তারা মূল দরজাটি খুলে ভেতরে ওই রুমটাতে ঢোকে। ওখানে কিন্তু স্বাভাবিক মানুষের, মানে যারা ওই হসপিটালের বাইরে যারা স্বাভাবিকভাবে হসপিটালে আসেন, তাদের কিন্তু এখানে ঢোকার কোনো এখতিয়ার নেই। তো যাই হোক, তিনি কিছুতেই ওই দরজাটি খুলতে পারছিলেন না। সামনের দিকে তাকাতেই তিনি দেখেন সবগুলো লাশ একসাথে উঠে বসেছে। এসব দেখে তিনি জ্ঞান হারাতে হারাতে শুনতে পান সেই ডাক, নাসির, ও নাসির, নাসির। এভাবে তিনি ডাক শুনেছিলেন, কিন্তু উনি অজ্ঞান হতে হতে শুনেছিলেন। তার জ্ঞান ফিরে ওই হসপিটালেরই একজন স্টাফের ডাকে। ওই সময় নাসির ভাই উঠে দাঁড়াতে পারছিলেন না। সেই স্টাফ তাকে ধরে বাইরে নিয়ে গিয়ে বসায়। একটু স্বাভাবিক হওয়ার পর তার মনে পড়ে বাকি একটা লাশের কথা। তিনি তাড়াতাড়ি সেই একটা লাশ কাটার জন্য লাশ কাটা ঘরে ঢোকেন। তিনি দেখতে পান সেই বাকি লাশটাও কাটা হয়ে গেছে। তিনি খুবই অবাক হন, সবাইকে জিজ্ঞেস করতে থাকেন যে কি ব্যাপার, অন্য কেউ কি লাশটি কেটেছে? কিন্তু সবাই বলে, না তো, অন্য কেউ তো আসেনি, আপনিই তো লাশ কেটেছেন এই 3টা। নাসির ভাই কিছুর সাথেই মেলাতে পারছিলেন না কি ঘটলো ঘটনাটি। আমি তো এই লাশটি কাটা শুরু করেছিলাম, কেবল লাশ কাটলাম কখন এটার? কেন যে তার সাথে সব ঘটনা ঘটছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। বাসায় গিয়ে তিনি একটানা 1 সপ্তাহ অসুস্থ থাকেন। সুস্থ হয়ে তিনি আবারও তার কাজে ফিরে যান। একদিন রাতে আসার সময় তিনি দেখেন অনেকগুলো বাচ্চা রাস্তার একপাশে খেলছে। এটা দেখে নাসির ভাইয়ের বেশ অদ্ভুত লাগে যে এত রাতের বেলা এরা কারা। চোখের পলকে পরক্ষণে তিনি দেখেন সব বাচ্চাগুলো তার চারপাশে গোল হয়ে ঘুরছে আর বিড়বিড় করে কি যেন বলছে, কিন্তু নাসির ভাই তাদের ভাষা কিছুতেই বুঝতে পারছিলেন না। এবার তিনি চোখ বন্ধ করে লাগান এক দৌড়ে তিনি কাছাকাছি থাকা একটি মসজিদের ভেতরে পৌঁছে যান। মসজিদের দরজাটা আসলে খোলা ছিল, উপরে শেকল আটকানো ছিল না। আর মফস্বল এরিয়া বা গ্রাম এরিয়ার মসজিদ তো স্বাভাবিকভাবেই ওই সময়ে তালা দেয়া থাকতো না, এখন যেভাবে সবসময় তালা দেয়া থাকে। তো তিনি মসজিদের ভিতরে পৌঁছে যান। চারদিকে তখন স্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। নাসির ভাই ঠিক করেন এখান থেকে আজ আর বের হবেন না। তিনি মসজিদের ভেতরেই শুয়ে পড়েন। রাতে তার ঘুম ভাঙে গুনগুন শব্দে। চোখ খুলে দেখেন যে অনেকগুলো অবয়ব মসজিদের ভেতরে ঢুকে সালাত আদায় করছে। তিনি চুপ করে দেখছিলেন। একসময় সালাত শেষ হলে সেখান থেকে একজন তার দিকে এগিয়ে আসেন আর বলেন, নাসির, তুমি খুবই ভালো একজন মানুষ। বিগত কয়েকদিন ধরে তোমার সাথে যা যা ঘটছে আমরা সবই জানি। এই বলে ওই নাসির ভাইয়ের সাথে যা যা ঘটেছে সবকিছু ওই লোকটি বলতে থাকেন। তো নাসির ভাই বুঝতে পারছিলেন যে এই লোক এত কিছু জানলো কিভাবে, তাকে তো আমি চিনি না, আর এমন কিছু কথা বলছে যা অন্য কারো জানার কথাও নয়। পরে সেই লোকটি বলেন এসব ঘটনার সূত্রপাত ঘটে নাসির ভাইয়ের দাদার সময় থেকেই নাকি। নাসির ভাইয়ের দাদা বেশ কিছু জিনকে বশীভূত করে রেখেছিলেন। তার মধ্যে কয়েকটা খারাপ জিনও ছিল। খারাপ জিনগুলো তার কথা শুনতে চাইতো না, তাই এর মধ্যে কয়েকজনকে তার দাদা বোতলে বন্দি করে সেই লাশ কাটা ঘরের বাইরে এক কোনায় পুঁতে রেখেছিলেন। কিন্তু লাশ কাটা ঘরটি পরবর্তীতে ভেঙে বড় করার সময় সেই জিনগুলো ছাড়া পেয়ে যায়। কারণ হচ্ছে ওই ঘরগুলো যখন বড় করার জন্য বিভিন্ন জায়গায় খনন করা হচ্ছিল, ওই কোদালের বা কুড়োলের কোনো কোপে ওই বোতলগুলো ভেঙে যায়, যার কারণে তারা মুক্ত হয়ে যায়। কিন্তু ওই সময় নাসির ভাইয়ের দাদা কিন্তু আর জীবিত ছিলেন না। ওই সময়ে কাজ করত নাসির ভাইয়ের বাবা। এই কারণে সেই খারাপ জিনগুলো তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিল। আর নাসির ভাই যখন সেই লাশ কাটা ঘরে কাজ শুরু করেন তখন খারাপ জিনগুলো তার পিছনে লাগে।
নাসির ভাই এক মনে ঘটনাগুলো শুনছিলেন আর তার বাবার জন্য চোখের জল ফেলছিলেন। চোখ মুছে তিনি সামনের দিকে তাকাতেই দেখতে পান আর কোথাও কিছুই দেখা যাচ্ছে না। মসজিদের ভিতর তিনি শুধুই একা। এত সবকিছু ভাবতে ভাবতে মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে পড়েন ফজরের আজান দেওয়ার জন্য। পরে নাসির সাহেব নাসির ভাই বাসায় এসে ঘুমিয়ে পড়েন আর স্বপ্ন দেখেন মসজিদে তার সাথে কথা বলা সেই লোকটিকে। তিনি স্পষ্ট দেখেন সেই লোকটি বলছে, আমরাও তোমার দাদার পালিত জিন ছিলাম আর তোমাকে সবকিছু জানানোর জন্য বাচ্চাদের বেশ ধরে তোমাকে মসজিদের দিকে নিয়ে আসি। তিনি স্বপ্নে আরো দেখেন সেই লোকটা বলছে, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না, তুমি এখন থেকে নির্ভয়ে তোমার কাজ করতে পারো। সত্যি সত্যি এরপর নাসির ভাইয়ের সাথে তেমন কোনো কিছু ঘটেনি। এরপরও তিনি অনেকদিন এই পেশায় জড়িত ছিলেন। তিনি এখনো বেঁচে আছেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলাতেই। তার গ্রামের নাম রমনপুর। তো এটি ছিল ঘটনা। এই মুহূর্তে আছেন আপনাদের সবার প্রিয় ডক্টর আলিফ, এবং যার ঘটনা আপনারা সবসময় শুনতে চান, শুনতে পছন্দ করেন, শুনতে ভালোবাসেন, এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে ঘটনা শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত। তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা। উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলা যায়। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে। ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কি করেন, উনি সবকিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সে একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোর একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে। আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে। আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকেও মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে? এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভেতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়। নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী এবং ওনার মেজো ওনার ছোট ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কি ব্যাপার? তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এ তো ডাক জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পরে হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন শোক পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়। কাহিনী কি? কোনো কুল কিনারা করতে পারছেন না। কোমায় গেল কেন? ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, উনি রিলিজ দিয়ে দেয়। ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন।
উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে, উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়, তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। উনি ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে, আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুশ আসে না, এবং ওনার মার হুশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে সাকিব তো আমি রুমের ভিতরে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, মানে সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকম ভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে, ভারী কণ্ঠে ভেসে আসে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারোর সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়। কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো, তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রী স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙত, এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো, তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করতো। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে, এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো খুঁজে পাওয়া যেত না। একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করতো, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো এবং ওই ভদ্র মহিলার হুশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয় এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা ওনার স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা,
আর ওকে তো ঘরবন্দি করে রাখা, ওর ঘর তো বাইরে থেকে লক করো, কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়। তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় চলে আসার সময় দরজা ক্রস করবে, এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলে, ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে। আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতের বেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন, সাথে সাথে তিনি বলেন যে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি বলেন তো। উনি আমাকে বলেন অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে, তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা। বলে এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালাই দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরো কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারে 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সবকিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য তার মা, ভাই বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল। এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলা মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যারা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সবকিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগে। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলেন না, স্বীকার করুক আর না করুক, সে বলে দিবে। তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই,
তো জাহিদ ভাই বলে, হ্যাঁ কি বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস সাকিবের মানে একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়। সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ, কিন্তু কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসতে আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার মুখে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে, সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে, এবং জিন যে এখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে, কি নাম আপনার? সে বললে, জং বাহাদুর। আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে, ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গঙ্গানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে, এবং সেই পাঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড়, চুল, নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে, তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবেই করেছেন, এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সবকিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো, তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে, ওই দেও মানে যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়, কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দী। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কোথায় পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায়, এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দিয়ে সেই পুটলি বের করা হয়, এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায়, এবং সাকিব ভাইকে ফু দেয়, এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে এসে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর মতো এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারো ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সবকিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মামারা, মা, আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয়, এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে, এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার ঘটনা এখানেই শেষ। আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। বা লিখেছেন 20-30 বছর আগের কাহিনী। জসিম সাহেব তখন ইয়াং, তিনি তখন যৌবনে আছেন, এবং তিনি যখনকার কথা যেটা বলেছেন হাবিবুর রহমান সাহেব, যে জসিম সাহেব কিন্তু যখন তার সাথে পরিচয় হয়েছে তখন পর্যন্ত তার কোনো পরিবার কেউ ছিল না। তিনি একান্তবাসী ছিলেন একজন মানুষ, তার কোনো পরিবার ছিল না। তিনি পরবর্তীতে জীবনের পরবর্তী অংশে একটি ছোট মেয়েকে দত্তক নিয়েছিলেন, এতটুকুই ছিল তার পরিবার। তো যাই হোক, এটা হচ্ছে জসিম সাহেবের যৌবনের কাহিনী। তখন জসিম সাহেব তখনও
রিক্সা চালাতেন এবং তার কাছে নাকি এই পেশাটা খুব ইন্টারেস্টিং একটা পেশা এবং তিনি খুব এনজয় করতেন। তো খুব খামখেয়ালি টাইপের মানুষ ছিলেন। যখন তার ইচ্ছা হতো তিনি রিক্সা নিয়ে বেরোতেন। বেশিরভাগ সময় রাতে রিক্সা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কারণ দিনে বেশি গরম থাকে। তো যাই হোক, এরকম একটা সময় কিন্তু তার অর্থবিত্ত কিন্তু খুব বেশি আসতো না। আপনারা জানেন যে যারা আসলে অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের দেশের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের কিন্তু মানে আর্থিক সঙ্গতি কম, বা তাদের পেমেন্টটা খুব কম হয়, যেটা নাকি আমরা জানি পাশ্চাত্য দেশে যারা, আমি যতটুকু জানি, যেমন আমি যুক্তরাষ্ট্রের কথা জানি, সেখানে যারা স্টেটের আন্ডারে রাস্তায় কাজ করে, রাস্তা ভাঙার কাজ বা কনস্ট্রাকশন করেন, তারা অনেক বেশি টাকা বেতন পান। তাদের বেতনের আওয়ারলি পে অনেক বেশি। একজন সাধারণ একটা ব্যাংকে কাজ করা মানুষের পেমেন্ট যদি হয় ঘন্টায় $12 বা $14 বা $13, রাস্তায় যিনি রাস্তা ভাঙছেন তার আওয়ারলি পে হবে $40 থেকে $50। তো যাই হোক, সেখানে যারা মানে খুব খেটে খায় তাদের বেতনটা তাদেরকে মূল্যায়ন করা হয়। তো যাই হোক, এটা আসলে অপ্রাসঙ্গিক হয়ে গেল কাহিনীর বাইরে, তারপর আমি এটা একটু শেয়ার করলাম। জসিম সাহেব তিনি সে সময় রিক্সা চালাতেন এবং তার ইনকাম খুব কম হতো, এবং তিনি যেহেতু খেয়ালি মানুষ ছিলেন, গভীর রাতে তিনি রিক্সা চালাতেন। রাতে মানে সন্ধ্যার পর থেকে তার রিক্সা চালানো শুরু হতো। তো তার ইনকামটা খুব একটা বেশি হতো না, কারণ জানেন রাতে প্যাসেঞ্জার কমে যায়। তো এরকম একটা রাতে তিনি রিক্সা নিয়ে বের হয়েছেন এবং চালাচ্ছেন। তো তার বন্ধু, তার কয়েক বন্ধু, তার মধ্যে একজনের নাম ছিল নিতাই। নিতাই তাকে বলে যে, জসিম, আজকে কি করতেছিস তুই? তো বলে যে, আমি তো রিক্সা চালাইতেছি। তো বলে যে, এক কাজ কর, আজকে রাইতে বেশিক্ষণ চালানোর কাম নাই, তুই আমগো লগে আইস, আমরা একটা জায়গা আছে, ওই জায়গার নাম চালান আর কি, পুকুর বলেছে। তো সেই চালানে আমরা মাছ ধরবো। তো আমরা মাছ ধরবো, এনে মাছ ধরলে অনেক মাছ আইবো, তো তোর টেয়াও দেবো, মাছও দিব, তুই লইয়া তুই বেচতে পারবি। তুই আর তোর কাম হইব যে তুই আমগো মাছ লইয়া আড়তে যাবি, আড়তে যা মাছ দিয়ে দিবি। তো এই হচ্ছে তাদের প্রস্তাব, জসিমের জন্য সেই নিতাইয়ের প্রস্তাব। এবং জসিম যিনি ছিলেন তিনি তখন প্রস্তাবটাতে রাজি হয়ে যান, কারণ তিনি বুঝতে পারেন যে তিনি কিছু মাছও পাবেন এবং টাকা কুড়িও পাবেন। তো সেই অনুযায়ী তিনি রাজি হন। তিনি বলে, কয়টায় তুই আমার? তো বলে যে, তুই এক কাম করিস, তুই 10টার দিকে আয় পড়িস। তো জসিম সাহেব খুশি হয়ে যায়। জসিম মোটামুটি তিনি তার সারা সন্ধ্যায় যতটুকু কাজকর্ম করে ঠিক 10টার দিকে তাকে আবার বলে দেয় তার বন্ধু নিতাই যে, সাথে কিন্তু পাতিল লয়ে আইস, আমার কাছে কিন্তু খাড়ি নাই। মানে তারা মাছ ক্যারি করার জন্য এক ধরনের খাড়ি বা এরকম লিখেছেন আর কি, তারা যেটা লিখেছে যে কিছু খাড়ি বলে কিছু একটা ব্যাপার আছে, সেটা আমি সঠিক চিনতে পারছি না। তো যাই হোক, তাকে বলেছিল যে তার কাছে খাড়ি নেই, তাকে পাতিল নিয়ে আসার জন্য। তো জসিম সেই কথা অনুযায়ী ঠিক রাত 10টার দিকে সে তখন তার রিক্সার মধ্যে পাতিল নিয়ে সে চলে যায় সেই যেই চালার কথা বলেছে বা যে পুকুর যেখানে তারা মাছ ধরবে সেই জায়গাটা। তো রাতের বেলা যায় জসিম, যে দেখে যে পুকুরের কথা বলেছে সেটা হচ্ছে জায়গাটার কথা, কিন্তু নামটা এই যে হাবিবুর সাহেব তিনি লিখেছেন বিভিন্ন সময়, বাট আমি অ্যাকচুয়ালি লিখতে চাচ্ছি না, কারণ জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা এবং আমার মনে হয় সব মানুষ এই জায়গাটার নাম বললেই হয়তো জায়গাটাকে ডিটেক্ট করে ফেলবেন, এবং এত পরিচিত একটা জায়গা থেকে আমি নামটা অ্যাকচুয়ালি বলছি না। নামটা আমি অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানে আমরা নাম কিন্তু খুব কমই প্রকাশ করি। যাই হোক, তো সেই জায়গায় যাওয়ার আগে যে জায়গার পুকুরটা ছিল, একটা মেইন রোডের পাশ থেকে নেমে যেতে হয় একটা ছোট সরু রাস্তা দিয়ে, সামনে অনেক দূর চলে গেলে সেই জায়গাটা, এবং সেই জায়গাটার পুকুরের পাশে একটা জমিদার বাড়ি আছে, এবং পুরনো জমিদার বাড়ি, এবং যে অঞ্চলের কথা বলছি সেই অঞ্চলে কিন্তু অনেকগুলো জমিদার বাড়ি আছে, এবং সেটা একটা খুব পুরনো, আসলে আমাদের দেশের কিছু কিছু অঞ্চল আছে যে জায়গাগুলোতে অনেক পুরনো জমিদার বাড়ি আর এইসব ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখা যায়। তো যেইখানে জসিম সাহেবরা মাছ ধরতে গিয়েছিল সেই জায়গাটা অনেকটা সেরকমই ছিল। যাই হোক, সেখানে পুরনো জমিদার বাড়ির পাশে বিশাল একটা পুকুর এবং গাছগাছালি, এবং সেইখানে তারা মাছ ধরছে, সেই নিতাই এবং তার সাথে আরেকজন মানুষ, এবং তারা একটা জাল দিয়ে ধরছে মাছ। তারা কিন্তু বড়শি দিয়ে ধরছে না, জাল দিয়ে মাছ ধরছে। তো যাই হোক, জসিমও তাদের সাথে যোগ দেয়, এবং বেশ অনেকক্ষণ যাওয়ার পরে তাদের কিন্তু মাছ ওঠে, বেশ ভালোই মোটামুটি মাছ ওঠে। তো তার মধ্যে দেখাচ্ছে রুই, কাতল, মৃগেল, শোল, এই মাছগুলো নাকি সেই পুকুরে পাওয়া গিয়েছিল, এবং হাঁড়িটা ভরে যায় এক সময়। তো তাকে, জসিমকে তার বন্ধু যে নিতাই থাকে, সে বলে যে, এক কাজ কর জসিম, তুই এই মাছটি নিয়ে তুই জাগা,
এই আড়ত জায়গা, আড়তে দিয়ে এই মাছগুলো দিয়ে মাছগুলো দিয়ে হাড়ি তো আমগো পাতিল একটাই, আর একটা পাতিল, তো এই পাতিলটাই আমরা আবার ইউজ করবো না, ব্যবহার করবো না, তুই লয়ে যা মাছ দিয়ে পাতিলটা আড়তে দিয়ে মাছ দিয়ে, আর ওখানে ওই আড়তের যে আছে ওখানে এক চাচা আছে, এই মাছগুলি রেখে দিব আর তোর হিসাবও রেখে দিব কতটুকু রাখছে তোরতে। তো জসিম শুনে শুনে বলে যে আচ্ছা ঠিক আছে। তো সে তার রিক্সার মধ্যে মাছগুলো নিয়ে রওনা দেয়। সে তো জসিম যাচ্ছে, তাকে রিক্সা নিয়ে সেই রাস্তায় উঠতে হয়। তো জসিম যখন রাস্তায় উঠবে আর কি, মানে মেন রাস্তা ওঠার সময় সে খেয়াল করে জায়গাটা মানে বেশ প্রাচীন, এবং সে জমিদার বাড়ি গাছগুলো দেখে তার একটু গা ছমছম করছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জসিম যেহেতু মাছ ধরেছে, জাল ধরেছে এবং তাকে পানিতে নামতে হয়েছে, এবং তার সারা শরীর থেকে কিন্তু অনেকটা আষ্টে আষ্টে একটা গন্ধ হয়ে গেছে, মাছের গন্ধ টাইপের, এবং এই মাছগুলোকে সে উঠেছে হাড়িতে এবং সে টানতেছে। যাই হোক, সে রিক্সা নিয়ে এক সময় সেই জমিদার বাড়ি গাছগাছালির পাশ দিয়ে উঠে গেল মেন রাস্তায়, এবং মেন রাস্তা দিয়ে সে যখন যাচ্ছে, এটা কিন্তু একদম হাইওয়ে রাস্তা, এবং যাচ্ছে তার আরেকটু ভয় করা শুরু করলো, কারণ তার রাস্তার সামনেই পড়ে হচ্ছে একটা কবরস্থান। এবং সাধারণত আমাদের দেশের মানুষ কিন্তু অনেকেই আছে যে সবকিছু ভয় না পেলেও কবরস্থানটাকে অনেকেই ভয় পায়, এড়িয়ে যাওয়ার চেষ্টা করে রাতের বেলা। আমি অনেকের কাছে শুনেছি তারা ভয় পায়। তো জসিম যিনি ছিলেন, তিনিও এই কবরস্থানের পাশে যাওয়ার আগে তিনি একটু ভয় পাওয়া শুরু করলেন। আর তার সামনে কবরস্থানের পরেই নাকি একটা বট গাছ আছে, বট গাছটা অনেক বড়, সেই বট গাছ থেকে ঝুরি নেমেছে, অনেক ঝুরি নেমেছে, বিশাল প্রাচীন বট গাছ। এবং কেমন জানি, এবং অনেকে অনেক কিছু বলে যে অনেকে অনেক কিছু দেখেছে সেই বট গাছের কাছে। তো এটাও আরেকটা বিষয় জসিমের ভয় পাওয়ার পিছনে। তো তিনি এগিয়ে চলেছেন, তার সেই রিক্সা নিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছেন, এবং কবরস্থানের পাশে যখন আসছেন তখন তিনি খেয়াল করলেন, চোখ অটোমেটিকলি চলে যায় সেখানে, এবং চোখ দিয়ে দেখলেন যে সারি সারি কবর, এবং আকাশে হালকা চাঁদ রয়েছে, চাঁদটা উঠেছে কেবল, মানে চাঁদটা উঠেছে, চাঁদটা মানে মেঘে ঢেকে আছে, এবং একটা ঘোলাটে আলো চাঁদ থেকে আসছে, এবং সেই আলো ছড়িয়ে পড়ছে কবর থেকে একদম রাস্তা পর্যন্ত চলে আসছে, এবং রাস্তার পাশে যে গাছগুলো আছে সেগুলোকে মনে হচ্ছে সে চাঁদের আলোটা হালকা ধুয়ে দিচ্ছে, এবং সে দেখতে পাচ্ছে জিনিসটা। তো কবরগুলোকে দেখে তার গাটা একবার শিরশির করে উঠলো, মানে একটু ভয় পেয়ে গেল সে। যাই হোক, তারপরও সে আস্তে আস্তে প্যাডেল মেরে মেরে যাচ্ছে, এবং হাইওয়েতে একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার, ওই রাতে তখন পর্যন্ত সাধারণত কিন্তু ওই সময় অনেক ট্রাক চলে, সে কোনো ট্রাক দেখছে না, প্রাইভেট কারও দেখছে না। মানে ওই রাস্তাটা এমন, সেখানে আসলে নদীর পাড় পর্যন্ত চলে যায় দূরে, এবং সেখানে কিন্তু আসলে অনেক ট্রাক চলে, পণ্য পরিবহন হয়। তো ওই দিন ওই সময়টাতে, জসিমের যে সময়টা তিনি যখন যাচ্ছেন, তিনি কোনো যানবাহন দেখছেন না, এটাও আরেকটা ব্যাপার। এবং রাতের বেলা হাইওয়েতে তো কোনো বাতি থাকে না, লাইট নাই, সেই চাঁদের আলোতে সে যাচ্ছে টুকটুক টুকটুক করে, এবং তার রিক্সায় কোনো হ্যারিকেনও ছিল না। যাই হোক, যাচ্ছে, কবরস্থানটা যখন পার হলো তখন সে মনে করলো যে একটু নিজেকে মনে করলো যে আচ্ছা, আমি এখন একটু স্বস্তি পেলাম যে কবরস্থানটা পার হয়েছে, এখন হচ্ছে সামনের বট গাছটা। তো সে যাচ্ছে, গিয়ে হঠাৎ তার চোখে পড়লো সেই বট গাছটা, এবং সেই যে চাঁদের আলো বট গাছে এসে পড়ছে, এবং বট গাছের ঝুরি বেয়ে একটা মানে আশ্চর্য রকমের একটা চেহারা তৈরি করছে। মানে চাঁদের আলো পড়াতে বটগাছের পাতা ফোকরের ফাঁক দিয়ে নিচে যে জায়গাটা, সেখানে একটা আলো আধারির খেলা সৃষ্টি হয়েছে। মানে লাইক স্কাইলিক যদি কেউ দেখেন, যে আকাশের মেঘের ফাঁক দিয়ে যেরকম আলো পড়ে, সূর্যের আলো পড়ে, সেরকম চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছে, এবং অন্যান্য জায়গাগুলো ছায়া, মনে হচ্ছে আলোর একটা খেলা। এবং বটগাছটাকে মনে হচ্ছে একটা ভৌতিক দানব দাঁড়িয়ে আছে অনেকগুলো ঝুড়ি নিয়ে। তো জসিমের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো, সে কেন জানি সাহস পাচ্ছে না, এবং অতি প্রাকৃত একটা ভয় তার সে ফিল করতে থাকে, কারণ সে বুঝতে পারছে যে তার রিক্সায় মাছ আছে, এবং মাছের ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু ভয় অনেকেই পায়, এইসব ব্যাপার স্যাপার অনেকেই পায়, মাছ নিয়ে রাত্রে চলতে না করে। আমি তো ছোটবেলায় আমরা শুনেছি অনেক, যে বাসায় বলতো যে মাছ নিয়ে রাত্রেবেলা চলাফেরা করতে না, মাছ কিনতে যেতে না, উপরি জিনিস চলাফেরা করে, এই ধরনের কথা শুনতাম। তো এই ধরনের কথা কিন্তু একদম প্রচলিত। তো জসিমের এইসব মনে পড়লো, এবং সে তার নিজের বুঝতে পারছে তো তার শরীরে মাছের গন্ধ, একটা আষ্টে গন্ধ হয়ে গেছে তার গায়ে। যাই হোক, জসিম এক সময় সেই রিক্সা টেনে টেনে সেই বট গাছের সামনে চলে আসলো, এবং বট গাছটাকে তাড়াতাড়ি সে পার হলো। তো বট গাছ যখন পার হচ্ছে তখন সে দেখলো কি জানি দূর থেকে বলে আসছে, এই জসিম না, এই জসিম না। তো সে একটু থতমত খেয়ে গেছে, কারণ গলা কিন্তু তার অপরিচিত, এই গলা কিন্তু সে শুনে নাই কোনোদিন। তো সে মানে একটু ভালো করে তাকালো, দূরে দেখলো
চাঁদের আলো একটা ছায়া দেখা যাচ্ছে, একটা মানুষের ছায়া, মানুষের অবয়ব, বেশ উঁচু, মানে সাধারণ মানুষ যতটুকু হয় তার থেকে তার উচ্চতা বেশ অনেকটাই উঁচু আর কি। সে তার থেকে কয়েক হাত দূরে, মানে হাত 10 দূরে বা হাত 10-12 হাত দূরে দাঁড়িয়ে বলছে, মানে সেই গলার উৎস বুঝতে পারছে যখন থেকে আসছে, এবং হাতটা উঁচু করে দিছে। তো জসিম আস্তে করে রিক্সা থেকে নেমে যায়, নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে যায়, বলে হ্যাঁ কে আপনি, কেডা আপনি, ডাকেন কেন? বলে যে আমি আসি, আমি আড়তের লোক, তুই তো আড়তে যাইতেছস, আমার নিয়ে যা, মাছ ধরছস নি? তো সে জসিম একটু অবাক হয়, সে বলে কে? আমি চাচা, নিয়ে যা আমারে। তো সে একটু অবাক হয় যে তাকে চিনে কিভাবে, চাচা কিভাবে, এবং মানে পরিচয়টাও স্পষ্ট না। তো জসিম বলে আচ্ছা ঠিক আছে উঠেন। তো সে চিন্তা করে সেও তো আড়তেই যাচ্ছে, তো সে আস্তে করে উঠে, কিন্তু সে অবাক হয় লোকটার উচ্চতা দেখে। এবং সে একটা জিনিস খেয়াল করতে পারে, চাঁদের আলোয় মানুষটার মুখ কিন্তু বেশ কালচে টাইপের, মানে শ্যামলা টাইপের, এবং চোখগুলো সে ঠিক মতো, মানে ভালো মতো খেয়াল করতে পারছে না, মনে হচ্ছে যে চোখগুলো বেশ উজ্জ্বল টাইপের, লম্বাটে মুখ। যাই হোক, সে রিক্সা উঠিয়ে নিল, উঠিয়ে সে রিক্সা টানছে, এবং রিক্সার মধ্যে দেখছে যে বেশ ওজন, লোকটা অনেক ভারী। এবং সে বলছে, লোকটা তাকে উঠেই বলছে যে মাছ দিয়ে ধরলি, পাতিলে করে কেউ মাছ নেয় খারিদ করে, তুই পাতিল করে নিতেছিস কেন? তো বলে যে আমাদের তো পাতিল নাই। তো লোকটা দেখছে খ্যাক খ্যাক করে হাসতেছে, এই কথা উত্তরে খ্যাক খ্যাক করে হাসিটাও জানি কেমন তার কাছে। তো সে আর কোনো কথা বললো না। জসিম তিনি রিক্সা চালাতে চালাতে, প্যাডেল করতে করতে একসময় তিনি আড়তে চলে আসলেন। তো দূর থেকে আড়ত দেখতে পাচ্ছিলেন তিনি। তো তার ধারণা ছিল আড়তে এই 12টা-1টার সময়, তখন বেজে গেছে রাত 12টা-1টা এরকম একটা সময়, এই সময় হয়তো মানুষজন থাকবে, কারণ রাতে মাছ কালেক্ট হয়। এবং তাকে বলছে যে ওই তার ফ্রেন্ড যেখানে চাচা আছে, এবং সে মাথায় কিন্তু একটা মাথাও ধারণা নিয়েছে এই চাচাই কি সেই চাচা কিনা, এরকম একটা চিন্তা তার মাথায় আছে যে তার কাছ থেকে মাছ রাখবে। তো সে চিন্তা করলো, আবার একবার চিন্তা করতেছে যে এই চাচা হলে আবার ওইখানে তো তাহলে তাকে পাওয়ার কথা। যাই হোক, সে বাজারটাকে দূর থেকে দেখতেছে। তো বাজারটাকে দূর থেকে দেখে সে দেখতেছে যে বাজারটা অন্ধকার, বাজারে কিন্তু আলো নাই। বাজারটাকে মনে হচ্ছে, মানে যে সে আলোটাকে মনে হচ্ছে একটা স্তূপ, একটা দালানটাকে মনে হচ্ছে অন্ধকার একটা স্তূপ, চাঁদের আলোতে স্তূপ পড়ে রয়েছে। এবং মাটির রাস্তা নেমে যায়, কাঁচা রাস্তা, ইট সোয়েলিং করা, সেখান থেকে নেমে আড়তে ঢুকতে হয়, আড়তের অংশে যেখানে নাকি সব ডেলিভারি হয় মাছের জায়গাটা। এবং তার পাশ থেকে একটা সরু রাস্তা চলে গেছে আড়তের পেছন দিক দিয়ে, সেটা চলে গেছে নদীর চর আছে একটা সামনে, সেই চরের দিকে। তো জসিম আস্তে করে রিক্সাটা থামায়। সেই চাচা তাকে বলে যে এই চিচিকোণ রাস্তাটার কাছে যখন আসে, বলে এনে থাম, আমার নামায় দে। তো জসিম আস্তে করে রিক্সাটা ওখানে থামায় তাকে নামতে দেয়। তো সেই চাচা রিক্সার থেকে নেমে বলে তুই জাগা, বলে খ্যাক খ্যাক করে একটু কেমন জোরে হাসে। তো জসিমের কাছে একটু অবাক লাগে, তো হাসে, এটা মানে তার কাছে অনেক একটু অবাক লাগে। তো সে যেটা করে, সে ওই লোকটাকে নামায় দেওয়ার পরে, সে চাচাকে নামায় দিয়ে সে দেখে যে লোকটা সেই যে সরু রাস্তাটা চরের দিকে গেছে সেদিকে হেঁটে চলে গেল আস্তে আস্তে। এবং চাঁদের আলো সে দেখতে পাচ্ছে দূরে আবার একটা কুয়াশার মতো একটা ভাব আছে, ফিনফিনে, মানে একজনের দূরত্ব একটু হয়ে গেলে তাকে ভালো মতো বোঝা যায় না। তো জসিম চিন্তা করলো যে কি ব্যাপার, এই লোকটা কে, মানে রহস্যময়, এনে কোন চাচা? আমার তো বলছে এক চাচার কাছে মাছ দিতে এখানে আড়তে, এবং সে বুঝে নিবে। তো যাই হোক, সে হাড়িটাকে নিয়ে সোজা করতে গেল, হাড়িটা রাখা ছিল পায়ের কাছে। সে দেখলো হাড়িটা কেমন করে জানি বাঁকায় আছে একটু, এরকম মুখটাই দিকে দিয়া। তো সে হাড়িটাকে হাতে নেয়, দেখে যে হাড়িটাকে, মানে তার মনে হচ্ছে যে হাড়িটা হালকা, হাড়ির মাথা কিন্তু গামছা দিয়ে লাগানো, তার কাছে মনে হচ্ছে হাড়িটা হালকা। তো সে গামছা দিয়ে যে বেঁধে রাখছে, সে গামছাটা সরায় ফেলে, সরায় হাত দিয়ে দেখে যে তার হাড়ি মনে হচ্ছে অনেকখানি খালি। তো সে বুঝতে পারে, হাত দিয়ে সে ভালো মতন খেয়াল করে দেখে যে সেখানে 2টা বড় রুই মাছ ছিল তাদের, এবং সেই 2টা রুই নাই সেখানে। সে থতমত খেয়ে যায়, সে তাড়াতাড়ি তার হাড়িটাকে ওই সেই গামছা দিয়ে আবার পেঁচায়, আর চিন্তা করে যে শালা কই গেল রুই মাছ, আমি তো এটা মানে পেঁচায় রাখছিলাম, এটা কোথায় চলে গেল? তো সে তাড়াতাড়ি হাড়িটাকে নিয়ে একটা জায়গায় রাখে, মানে পাশেই একটা, মানে এই আড়তের যে দোকানগুলো আছে, দোকানের একটা জায়গায় একটা পিলারের কাছে সে মাছটাকে রেখে সে দৌড় দেয় ওই লোকটার পিছু পিছু, লোকটা যেদিকে গেছে। এখন আড়তের দিকে কিন্তু খুব আষ্টে গন্ধ, এবং তার নিজের গায়েও আষ্টে গন্ধ, তার একদিকে নাড়ি বুড়ি মানে উপচে আসতেছে এই গন্ধে। সে দৌড়াচ্ছে,
ওই লোকের পিছনে লোকটা কোথায় গেছে সেখানে, সেই পিছনে লোকটাকে তো আর এখন দেখা যাচ্ছে না। তো দৌড়াইতে দৌড়াইতে সে যে দেখে যে একটা জায়গায় নদীর জায়গাটা চর হয়ে গেছে, মানে সমান, মানে একটা গোল চরের মতো হয়েছে ওই জায়গাটা, এবং নদী এসে ওখানে বাড়ি খাচ্ছে পানি, এবং চাঁদের আলোটা স্পষ্ট, এবং সেখানে সে দূরে দেখতে পেল যে একটা অবয়ব বসা সেই চরের পাশে, একটা অবয়ব চরের পাশে বসা, এবং বেশ উঁচু লম্বা অবয়ব। সে বুঝতে পারলো যে এটাই মনে হয় সেই লোকটা এখানে বসে আছে কেন চরের পাশে। সে আরো হেঁটে গেল সামনে। তার মাথায় কিন্তু রাগ কাজ করতেছে, সে যে তার মানে তার মাছ, সে মনে করতেছে এই লোকটা তার মাছ নিয়ে গেছে। তো সে আরো সামনে চলে গেল, সামনে চলে যে মোটামুটি লোকটার থেকে 8-10 হাত দূরে চলে গেল, যে বললো, এই চাচা, এই আপনি আমার মাছ নিছেন কেন, দেন আমার মাছ দেন, আমার 2টা রুই মাছ নিয়ে আইছেন আপনি। তো তখন দেখলো যে ওই লোকটা সে বসে কিছু একটা খাচ্ছিল, আসলে বসে সে কিছু একটা খাচ্ছিল। তো সে উঠে দাঁড়ালো। তো উঠে দাঁড়ানোতে এবার সে তার হাইট দেখে একটু তার বুকের মধ্যে ধক করে উঠলো, কারণ হাইটটা প্রায় 7-7.5 ফিটের উপরে হবে। মানে একজন মানুষ যদি দাঁড়ায়, একজন মানুষ হাইট একটা লম্বা টাইপের মানুষও যদি হয়, স্বাভাবিকভাবে একটা সাধারণ লম্বা মানুষ আমাদের যাদেরকে বলি তাদের প্রায় 6 ফিটের মতো লম্বা হলে আমরা বলি লম্বা মানুষ, 5 ফিট 10-6 ফিট। বাট এই মানুষটা তার থেকে হাত 1.5 লম্বা হবে। উঠে দাঁড়ালো। সে যখন নাকি তাকে রিক্সায় উঠাইছে তখনও সেরকম মনে হয় নাই। তো দেখলো যে সে মানুষটা উঠে দাঁড়ালো, তার হাতের মধ্যে মাছের মাথা ধরা, মানে ওই যে রুই মাছের মাথা তার হাতে, এবং একটা মাথা সে হাত দিয়ে চটাস করে ভেঙে ফেললো। মানে একটা শব্দ হলো, আমাদের মাছ মাথা কচলে দেওয়ার মতো এরকম একটা শব্দ হলো, ক্রাশ করে। এবং একই সাথে সে দেখলো যে লোকটার চোখ দুটো দপ করে জ্বলে উঠলো, যেমন আমরা বেড়ালের চোখ রাতে জ্বলতে দেখি সেরকম। এবং সেই চোখের যে আলো, সেই চোখেরও কিন্তু একটা আলো আছে, স্পষ্ট চোখের আলোতে সে লোকটার গাল দেখতেছে, কালচে গাল, এবং লোকটা মুখ থেকে হাঁ করে জিভ বের করলো, জিভটা লিকলিকে সাপের মতো একটা জিভ। এবং সে তাকে বলল ফ্যাস ফ্যাসে গলায়, সেই জসিম ভাইকে বলল, বা জসিম যিনি ছিলেন তাকে বলল যে তোর রুই বড়, 2টা রুই বড় নাকি তোর মাথা বড়। তাই বলে সে সামনে চলে আসলো। সামনে চলে এসে তাকে বলল, এই নে তুই মাথা খা আর আমি তোর মাথা খাই, বলে তাকে হাত বাড়িয়ে ধরে ফেললো। এবং ঘটনাটা এত মানে দ্রুত ঘটলো যে জসিম হতবিহ্বল হয়ে গেল। আসলে তার মানে কোনো কিছু করার মতো অবস্থা ছিল না, সে ভয় পেয়েছে, প্রচন্ড রকমের ভয়। এবং সে লোকটার দিকে তাকিয়ে এলো, লোকটার জলজলে চোখের দিকে, এবং সে দেখলো যে লোকটা জিভ দিয়ে তার গায়ে চেটে দিল, এবং এতে সে প্রচন্ড রকমের ভয় পেয়ে জ্ঞান হারালো। তো জসিমের আর কিছু মনে নেই। তো জসিম যখন এই কাহিনীটা শেয়ার করছিল সেই হাবিবুর রহমান সাহেবের কাছে, হাবিবুর রহমান দেখছিলেন যে জসিম ঘামছে, যে জসিম যিনি ছিলেন তার ঘাম পড়ছে, কাহিনীটা বলার সময় সে ঘামছে। তো যাই হোক, জসিমের আর কিছু মনে নেই, ভয়ঙ্কর স্মৃতি। তার যখন হুঁশ ফেরে তখন সে ফাইন্ড আউট করে যে সে কোথাও শুয়ে আছে বালির মধ্যে, এবং আকাশে তখন চাঁদ নেই, দূরে আজান হচ্ছে, আজানের শব্দ হচ্ছে। তো জসিম উঠে পড়ে, উঠে সে হাঁচড়ে পাচড়ে উঠে, তার আশেপাশে কিছু নেই, তাকিয়ে দেখে যে ধুধু প্রান্তর, এবং সকালের যে ভোরের যে একটা বাতাস সেটা বইছে, এবং সে উঠে দৌড় দেয় সেখান থেকে। প্রচন্ড তৃষ্ণা এবং সারা শরীরে ব্যথা, এবং সে বুঝতে পারছে তার জ্বর একটা অনুভূতি আছে। তো যাই হোক, এইভাবে সে কোনো মতে সেই গলি ধরে হাঁচড়ে পাচড়ে দৌড়ে চলে আসে। এসে সে দেখতে পায় যে তার রিক্সার থেকে কিছু দূরে, তার যে রিক্সাটা রাখা ছিল তার কিছু দূরে সেই যে নিতাই দাঁড়িয়ে আছেন, মানে খুব ওয়ারিড, মানে খুব কার সাথে আরেকজন মানুষ আছে, 2জনের সাথে কিছু বলছে। তো সে নিতাইয়ের কাছে আসে, নিতাইকে বলে যে আমাকে বাঁচা। তো নিতাই দৌড় দিয়ে আসে, বলে তুমি কই গেছিলা, তোর কি হয়েছে? তাকে ধরে দেখে যে তার শরীরে অনেক জ্বর, এবং নিতাই দেখে তার সারা শরীরে ধুলো বালি লেগে আছে, ভেজা বালি। তো নিতা যেটা করে, তাকে নিয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেখে তার আসলে মানে চেতনাই প্রায় নাই, মানে সে আসলে প্রলাপ বকছে। তো জসিমকে নিয়ে তারা হাসপাতালে ভর্তি করেন, এবং সেখানে হাসপাতালে নিয়ে তিনি কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন, এবং চিকিৎসাধীন থাকার পরে একটু সুস্থ হন। সুস্থ হওয়ার পরও তিনি ভয় পেতেন, প্রচন্ড ভয় পেতেন। প্রতিটা মুহূর্ত সেই চেহারাটা তার সামনে ঘুরতো, আর তার মনে হতো যে কেউ একজন তার কাছে আসছে। রাত হলেই তিনি ভয় পেয়ে যেতেন, তার মনে হতো যে তার দরজা নক করছে কেউ, এবং সেই ভয়াবহ চেহারাটা তার খেয়াল হতো, কিন্তু তার মনে হতো যে তার দরজা কেউ নক করছে। তো এরকম
অবস্থা থেকে সেই নিতাই একদিন তাকে একজন হুজুরের কাছে নিয়ে গেলেন। তো সেই হুজুর যিনি ছিলেন একজন পরেশগার আলেম, তাকে দেখলো, দেখে তার ঘটনা শুনলো, শুনে বলল যে বাবা, আপনি একটা খারাপ পিশাচের জিনের পাল্লায় পড়ছিলেন, যে আপনার ক্ষতি করতে পারত, কিন্তু কোনো কারণে আপনার ক্ষতি করে নাই। তো যাই হোক, তাকে বলে যে আপনি নামাজ পড়বেন সব সময়। তাকে বললো যে সবসময় নামাজের একটা পরামর্শ দিল এবং তাকে দোয়া করে দিল, পড়া পানি দিল, বলল এই পানিটা দম করে দিল, বললো এই পানিটা আপনি খাবেন, এই দোয়াগুলা পড়বেন আর নামাজ পড়বেন 5 ওয়াক্ত, ইনশাল্লাহ সমস্যা হবে না। যাই হোক, এইভাবে জসিমকে বুঝিয়ে সে লোকটা পাঠায়। তো জসিম ওই যেই পরেশগার লোকটা ইনস্ট্রাকশন ফলো করতো এবং আস্তে আস্তে তার ভয় পাওয়াটা কমে যায়, সে একসময় আর ভয় পায় না। হাবিবুর রহমান সাহেব লিখেছেন যে জসিম সাহেব এখন আর পৃথিবীতে নেই, তিনি চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে এবং তিনি তার আত্মার মাগফিরাত কামনা করেছেন। তো যাই হোক, কোন এক চায়ের আড্ডায় এই জসিম সাহেব এই কাহিনীটা বলেছিলেন। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমি বেশি কথা বাড়াবো না, ঘটনায় চলে যাব। তবে ঈদ স্পেশাল এপিসোডে আমি সকলকে জানাই স্বাগতম। তো আমি চলে যাচ্ছি ঘটনার মধ্যে। এই ঘটনাটি ঘটে আমার এক নানা ভাইয়ের সাথে। তো আমি যেভাবে জেনেছি আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। আমার নানা ভাই ছিলেন একজন রিক্সা চালক। তিনি অনেক দিন ধরে রিক্সা চালিয়ে যাচ্ছেন এবং হঠাৎ করে তিনি বেশি টাকা ইনকামের জন্য সারা রাত রিক্সা চালায় এবং সারাদিন ঘুমায়। কেননা রাতে রিক্সা চালালে ভাড়া ডাবল পাওয়া যায়, এই কারণেই তিনি প্রতিদিন এইভাবে সারা রাত রিক্সা চালায়। তিনি সেই টাকা দিয়ে দিন যাপন করেন, তার সংসার চালায়। তো আমার নানা ভাই এইভাবে অনেক দিন ধরেই রিক্সা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ করে একটি ঘটনা ঘটে। সেই ঘটনা হলো, আমার নানা ভাই আমাদের এলাকা থেকে পাশের এলাকায় রাতের মধ্যে ভাড়া নিয়ে যায়। বাড়ি ফেরার সময় ঠিক 3টা কি 4টার দিক হবে। সে সময় বাড়ি ফেরার রওনা দেন। কিছু দূর আসার পরেই পিছন থেকে একজন লোক আমার নানা ভাইকে ডাক দেয়, এই রিক্সা দাঁড়াও, আমাকে নিয়ে যা। তখন আমার নানা ভাই ভাবলো যে এত রাতে কোনো মানুষ নাই, নির্জন এলাকা, হয়তোবা কোনো লোক বিপদে পড়ে ডাক দিল। তো আমার নানা ভাই পিছন দিকে ঘুরে তাকালেন এবং দেখতে পারলেন একজন জুব্বাওয়ালা লোক, মনে হয় কোনো আল্লাহওয়ালা লোক হবে, তো ডাক দিয়েছে। তো নানা ভাই বললো যে এইদিকে আসেন। লোকটি আমার নানা ভাইয়ের সামনে এসে দাঁড়ালো এবং জিজ্ঞেস করলো যে ভাই, আমি সামনের মসজিদের খাদেম, যদি আমাকে নিয়ে যাইতেন খুব ভালো হইতো, এত রাতে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। তো নানা ভাই বলল ঠিক আছে নিয়ে যাব, তবে ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। তো নানা ভাই বলল, এইভাবে বলার পর ওই লোকটি বলল ঠিক আছে। তারপর লোকটি রিকশায় উঠলো এবং আমার নানা ভাই রওনা দিল। কিছু দূর যাইতেই নানা ভাইকে জিজ্ঞাসা করা শুরু করলো, আপনার কি ছেলে মেয়ে নাই? আপনি এত রাতে রিক্সা চালান কেন? আপনি এত রাতে রিক্সা চালান? তখন নানা ভাই বলল যে আসলে আমার টাকার অনেক প্রয়োজন, এই জন্য আমি সারা রাত রিক্সা চালাই এবং সারাদিন ঘুমাই। সারা রাত রিক্সা চালার কারণ একটাই, সেটা হচ্ছে ডাবল ভাড়া পাওয়া যায়, রাস্তাঘাটে কোনো জ্যামজট নাই। তো এই কথা বলার পর ওই লোকটি চুপ মেরে থাকলো, কোনো কথা বলতেছে না। কিছুক্ষণ পর আবার বলল যে আপনার বয়স হয়েছে, আপনি এত রাতে রিক্সা চালান, যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো যদি দুর্ঘটনা ঘটে, তখন কি হবে? তখন আমার নানা ভাই বলল যে যে সমস্যায় পড়ে আছি, এই সমস্যাগুলো সমাধান না করলে সংসার কিভাবে চালাবো? অনেক টাকার প্রয়োজন, আমি নিজেই অসুস্থ, আপনার চাচি অসুস্থ, এই অসুস্থ টাকা কিভাবে পূরণ করব? ওষুধ তো খাইতে হবে, তা না হলে বাঁচবো কিভাবে? তো কিছু দূর যাইতেই ওই লোকটি আবারও বলতেছে যে সামনে একটি মসজিদ আছে, ওই মসজিদের পাশে যে কবরস্থানটি আছে, সেই কবরস্থানে আমাকে নামিয়ে দিবেন।
তখন নানা ভাই বলল যে আপনি আবার কবরস্থানে কেন নামবেন? তখন লোকটি বলল যে আমি এই মসজিদের খাদেম এবং ইমাম, এই জন্য আমার দায়িত্ব আছে এই কবরস্থান দেখাশোনার দায়িত্বে। তাই আমি প্রতিদিন কবরস্থানকে পাহারা দেই, কোনো যাতে কোনো সমস্যা না হয়। তো এগুলো কথা বলার পর নানা ভাই বললো ঠিক আছে, যে আমি সামনে গিয়ে আপনাকে নামিয়ে দিচ্ছি। তো কবরস্থানের সামনে নামার পর লোকটি ভিতরে গেল আর বলতেছে যে আপনি একটু দাঁড়ান, আমি এখনই আসব। তারপর লোকটি ভিতরে গেল। ভিতর থেকে কিছুক্ষণ পর লোকটি একটা বস্তা নিয়ে আসে। নানা ভাই জিজ্ঞেস করলো যে আপনার বস্তার ভিতরে কি? আপনি গেলেন খালি হাতে আর বস্তার মধ্যে ফুল বস্তা নিয়ে আসলেন, কি এমন আছে? তখন লোকটি কোনো কথা না বলে রেগে রেগে বলা শুরু করলো, আপনার কাজ কি? আপনার যেটা কাজ সেটা করেন। তারপর ওই লোকটি বলতেছে আমাকে যেখান থেকে নিয়ে আসছেন ঠিক সেখানে রেখে আসবেন। তো নানা ভাই বলা শুরু করলো যে আমি এত রাতে এই রাস্তা দিয়ে মাত্র আসলাম, আর ওই দিকে যাইতে পারবো না। তখন লোকটা বলতেছে যে আমি আপনাকে ডাবল ভাড়া দেব, তার থেকে আরও মূল্যবান কিছু জিনিস দেব, আপনি চলেন। তো নানা ভাই ভাবলো যে ডাবল ভাড়া দেবে তাহলে যাই। কিন্তু লোকটার পায়ের দিকে যখন আমার নানা ভাই খেয়াল করলো, লোকটার পা নেই। নানা ভাই দেখে একদম সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে। তারপর ফজরের দিকে নামাজের জন্য যারা আর কি নামাজ পড়তে আসে তারা আর কি সেই নানা ভাইকে ওখানে পায় যে নানা ভাই ওখানে পড়ে আছে। তারপর নানা ভাইকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এবং সেই হাসপাতালে ভর্তি হওয়ার পর নানা 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। তারপর নানা ভাই বাড়িতে আসে। বাড়িতে আসার পর এই ঘটনাটা সবাইকে বলে। ঘটনা এখানেই শেষ হইতো, কিন্তু এখানেই শেষ নয়। নানা ভাই 1 সপ্তাহের মধ্যে আবার অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হয় নানা ভাই আর কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ঠিক এইভাবে নানা ভাই অসুস্থ হতে হতে একদম শেষ সময় নানা ভাই মারা যায়। গ্রামবাসী সবাই ভেবে নিয়েছে যে নানা ভাই হয়তোবা এই ঘটনার কারণে মারা গিয়েছেন, কেননা ওটা তো মানুষ ছিল না, সেই মানুষ তো মাসান হতে পারে অবশ্যই, কেননা ওই মানুষের তো পা ছিল না। তো নানা ভাইয়ের এই ঘটনার পরের থেকে ওই রাস্তা দিয়ে আর অনেকেই যাওয়া আসা করে না। রাত 12টার পরেই অনেক রকম নাকি সমস্যা দেখা দেয়। তবে আবার নানা ভাই নাকি এখনও সেই রাস্তা দিয়ে চলাফেরা করে। অনেকেই নাকি আমার নানা ভাইকে দেখে নানা ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু কেউ কারো জবাব দেয়নি। তো এইভাবেই দিন চলছিল। তারপর কিছুদিন পরের থেকে আর নাকি কোনো সমস্যা দেখা যায়নি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। আশা করি সবার ভালো লাগবে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ঘটনাটি শেয়ার করবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি মাহফুজুর রহমান, লিখছি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা থেকে। আমি একটা মসজিদের ইমাম হিসেবে আছি। আজ প্রায় 6 বছর ধরে আমি এই মসজিদে ইমামতি করছি। আজকে আমার নিজের জীবনের একটা ভৌতিক অভিজ্ঞতা ভূত নাইটে নিয়ে হাজির হলাম। আশা করি ঘটনাটি ভূত নাইটের শ্রোতাদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি ঘটে 2016 সালে, যখন আমি এই মসজিদের নতুন নিযুক্ত হই। নতুন একটা মসজিদে এসে সেখানকার দায়িত্ব পেয়ে বেশ ভালো লাগছিল আমার। যাই হোক, এবার চলে যাই মূল ঘটনায়। প্রথম 4-5 দিন খুব স্বাভাবিকভাবে সবকিছু চলছিল। আমি নিয়মিত মসজিদে যেতাম নামাজ পড়াতে। কিন্তু তারপর একদিন আমার সাথে ঘটল অলৌকিক একটা ঘটনা। সেদিন ফজরের আজান দিলে আমি সাথে সাথে মসজিদের উদ্দেশ্যে গেলাম। মসজিদে পৌঁছানোর পর দেখলাম মসজিদের সামনের গেট থেকে একজন বৃদ্ধ লোক আমাকে হাত ইশারা করে ডাক দিচ্ছে। মনে হলো তার
বয়স আনুমানিক 75 থেকে 80 বছর এমন। আমি সবসময় মসজিদে ঢুকি পেছনের গেট থেকে, কারণ আমার বাসা মসজিদের পেছন দিকটাতে। যাই হোক, আমি সেই বৃদ্ধর ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়ে তাকে সালাম দিলাম। উনিও সালামের উত্তর দিলেন। এরপর বৃদ্ধ আমাকে বললেন, আপনি তো এই মসজিদের নতুন ইমাম, তাই না? আমি বললাম, জি, আমি এই মসজিদের নতুন ইমাম। এরপর আমি বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আপনি কি নামাজ আদায় করতে এসেছেন? বৃদ্ধ বলতো, আমি এক সময় এই মসজিদে নিয়মিত মুসল্লি ছিলাম। 5 ওয়াক্ত নামাজে আমি এই মসজিদে আদায় করতাম। বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কোথায় নামাজ আদায় করেন? উত্তরে বৃদ্ধ কিছু না বলে আমার নাম জিজ্ঞেস করল। আমি কিছুটা অবাক হয়ে নিজের নাম বললাম এবং তার নামটাও জিজ্ঞেস করলাম। বৃদ্ধ বলল, আমার নাম আয়ুব শিকদার। এরপর আমি বৃদ্ধকে বললাম, চলুন একসাথে মসজিদে নামাজ আদায় করি। বৃদ্ধ বলল, আপনি যান, আমি একটু পরে আসছি। আমি তখন বৃদ্ধকে বিদায় জানিয়ে মসজিদে চলে আসি। মসজিদে আসার পর মুয়াজ্জিন আমাকে বলল, হুজুর, আপনি ওখানে একা একা কার সাথে কথা বললেন? আপনাকে দেখলাম গেটের পাশে দাঁড়িয়ে একা একা কথা বলছিলেন। আপনার কোনো সমস্যা আছে? আমি তখন মুয়াজ্জিনের কথা শুনে হতভম্ব হয়ে যাই। মুয়াজ্জিনকে বললাম, কি বলছো? আমি তো আয়ুব শিকদার সাহেবের সাথে কথা বলছিলাম। মুয়াজ্জিন বলল, আয়ুব শিকদার সাহেব তো 3 মাস আগেই ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। আপনি তার সাথে কিভাবে কথা বললেন, আর আপনি তাকে চেনেন কিভাবে? মুয়াজ্জিনের বক্তব্য শুনে আমার যেন আকাশ মাথায় ভেঙে পড়ল। আমি তখন মুয়াজ্জিনকে বললাম, আমি সত্যি তার সাথে কথা বলছিলাম তখন। এটা কিভাবে সম্ভব? মারা গিয়ে তিনি আবার কিভাবে ফিরে আসতে পারেন? যাই হোক, এরপর মুয়াজ্জিনের কাছ থেকে জানতে পারি আয়ুব শিকদার খুবই ভালো এবং প্রতিষ্ঠিত একজন মানুষ ছিলেন। তিনি নাকি অত্র এলাকার চেয়ারম্যান ছিলেন এক সময়। কিন্তু তার যে সন্তানরা ছিল তারা কেউই তাকে বাবা হিসেবে সম্মান দিতে পারেনি। তার 2 ছেলে এবং 3 মেয়ে সবাই খুব উচ্চ শিক্ষিত এবং ভালো ভালো চাকরিও করে, কিন্তু তারা কেউই তার বাবার সেবা করেনি। তার অনেক আগে থেকেই রোগ ছিল এবং শেষ বয়সে এসে উনি নিঃসঙ্গতার কারণে একাকী দিন পার করতেন। এমনকি উনি মারা যাওয়ার পর তার সন্তানেরা শুধু নিয়ম রক্ষার্থে গ্রামে এসে তার জানাজায় অংশগ্রহণ করেছিল। কারোর ভেতরে বিন্দুমাত্র সহানুভূতি কাজ করেনি। মুয়াজ্জিন বলল, এই মসজিদ ছিল তার প্রিয় জায়গার মধ্যে একটা। হয়তো তার মৃত্যুর পরেও সে এই মসজিদের মায়া ভুলতে পারেনি। এই বিস্তারিত ঘটনা শোনার পরে আমি ঘটনাটা বিশ্বাস করি। তার আগে আমি এটা বিশ্বাস করতে চাইনি, কারণ মৃত্যুর পর মানুষ ফিরে আসে না। একজন ইমাম হয়ে এই ধরনের ঘটনা বিশ্বাস করা ঠিক না, কিন্তু নিজের সাথে যা না ঘটলে কোনোদিনও আমি বিশ্বাস করতাম না। ভাই, এটি ছিল আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। ঘটনাটি শতভাগ সত্য, আমি নিজের প্রমাণ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। আমি সৌরভ, 10ম শ্রেণীর ছাত্র। আমি থাকি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাইনাদি এলাকায়। ঘটনাটি ঘটে আমার এক প্রতিবেশী আঙ্কেলের সাথে। ঘটনাটি আন্টির মুখ থেকে শোনা। এটি একেবারে সত্য ঘটনা। কিছু কারণে আমি তার ও আন্টির নাম বলছি না, অর্থাৎ আঙ্কেল এবং আন্টির নাম নিচ্ছি না। এবার ঘটনায় আসা যাক। তখন আমরা থাকতাম বিল্ডিং এর বাসায়, আর তারা সেই বিল্ডিং এর সাথে একটা টিন শেড বাসায় থাকতেন। আমাদের বাসার সামনে তখন মাঝারি সাইজের একটা বট গাছ ছিল এবং তাদের টিন শেড বাসার পশ্চিম পাশে ছিল একটা পুরনো বড়ই গাছ। প্রচলিত আছে যে বট গাছে নাকি খারাপ কিছু বাস করত, অর্থাৎ সেই বট গাছটায় কোনো খারাপ কিছু ছিল বলে প্রচলিত ছিল। একদিন তার প্রমাণও পাওয়া যায়। একদিন বাড়িওয়ালার ভাগ্নে সন্ধ্যার সময় সেই জায়গায় ময়লা ফেলতে গেলে সে দেখতে পায় তার পাশ দিয়ে কেউ যেন এইমাত্র লাফ দিল। এটা বোঝার পরে তৎক্ষণাৎ সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার ঠিক কয়েক মাস পর সেই আঙ্কেল আন্টি টিন শেড বাসাটি ভাড়া নেয়। তাদের 3টি মেয়ে ছিল। ছোট মেয়েটির বয়স ছিল 1 বছর।
তারা সেখানে বেশ স্বাভাবিক জীবনযাপন করছিল। কিন্তু অনেক বছর পর যখন তারা ওই বাসা ছেড়ে চলে যাবে, ঠিক তখন আর কিছু স্বাভাবিক ছিল না। একদিন আঙ্কেলের সাথে বাড়িওয়ালার ঝামেলা বাঁধে বড়ই গাছটা নিয়ে। মূলত বড়ই পাড়া নিয়ে ঝামেলা হয়। এই ঝামেলার পরে আঙ্কেল আন্টি ঠিক করেন যে তারা এই বাসা ছেড়ে চলে যাবেন। আঙ্কেল ঠিক করেন তিনি ওই বড়ই গাছটি কেটে ফেলবেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্ন দেখেন যে একজন নারী তাকে বলছে, কোনো মতেই তুই ওই গাছটি কাটবি না, যদি তুই কাটিস তাহলে তোর ফল ভালো হবে না। পরদিন সকালে আঙ্কেল ওসব স্বপ্নের তোয়াক্কা না করে ওই গাছটি কেটে ফেলেন। ঠিক সেই রাতে তিনি স্বপ্নে দেখেন সেই নারী এক পরীর বেশে আবার দেখা দিয়েছে। এবার সে রাগান্বিত হয়ে বলছে, তুই কাজটা ঠিক করলি না, আমি তোর ছোট মেয়েকে আমাদের সাথে নিয়ে যাব। এবার সে আঙ্কেল তেমন পাত্তা দিলেন না, কারণ তিনি এসবে বিশ্বাস করতেন না। তারপর থেকে শুরু হয় আসল ঘটনা। আঙ্কেলের আচরণ অস্বাভাবিক হতে শুরু করে। প্রতিদিন রাতে ঘুমানোর পরে সকালে আঙ্কেলকে আর বিছানায় পাওয়াই যেত না। অনেক খোঁজাখুঁজির পরে তাকে খাটের নিচে পাওয়া যেত। আবার একদিন রাতের খাওয়ার পরে আঙ্কেল তার রুমে সেন্সলেস অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আঙ্কেলের পিঠে অনেক দাগ দেখা যেত সেই সময়টাতে। এছাড়াও আঙ্কেল তার অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। অর্থাৎ ঘটনাগুলো ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি আরো অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। তিনি তার বউকে মারধর করা, বিশেষত সেই ছোট মেয়েকে নিয়ে তিনি মাঝে মধ্যে কোথাও যেন চলে যেতেন। অর্থাৎ তার ছোট মেয়ে স্বপ্নে যাকে নিয়ে যাওয়ার কথা বলছিল কোন অশরীরী। এসব কর্মকাণ্ড দেখে আন্টি একজন নামকরা হুজুরের শরণাপন্ন হন। হুজুর তাকে বলে যে বড়ই গাছে যে মহিলা জিনটি থাকতো সেটি অনেক দূর থেকে এখানে থাকতে এসেছিল এবং গাছটি কাটার ফলে তার থাকার জায়গার বিঘ্ন ঘটেছে। সে ভালো পরী বা ভালো মহিলা জিন। হুজুর এবার পরীটাকে ডেকে এনে বলে, তুই এখান থেকে দূরে চলে যা। ও তা না বুঝে গাছটি কেটে ফেলেছে। পরীটা বলে, যদি আমাকে ছাড়তে বাধ্য করা হয় তাহলে আমি তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে যাব, আর থাকলে আমি তাদের সাথেই থাকব। এসব ঘটনার পরে আন্টিরা ওই বাসাটা ছেড়ে দেন। নতুন বাসায় যাওয়ার পর তাদের সাথে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা, যেমন হঠাৎ করে পানির কল চালু হওয়া, লাইটের সুইচ অন অফ হওয়া, ঘরের কারো হাঁটার আওয়াজ। তার কয়েকদিন এসব ঠিক হয়। এর কিছুদিন পরে হয়তো এসব ঠিক হয়। আল্লাহর রহমতে তারা এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে। কিন্তু আঙ্কেলের সাথে যে সেই পরীটি এখনো আছে। এটা আমার সংগৃহীত ঘটনা। আমার জন্য দোয়া করবেন শাফিন ভাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি সুদূর সৌদি আরব থেকে আমাদেরকে পাঠিয়েছেন এরশাদ হোসাইন ভাই। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মদ্যপী ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে। ঘটনাটি মূলত ঘটেছিল ওনার ছোট কাকা আলমাস আলীর সাথে। সময়কাল ছিল 2021 অক্টোবর মাসের শেষ দিক, কার্তিক মাসে, বাংলা কার্তিক মাসের এমন একটি সময়ে ঘটনাটি ঘটেছিল। ওই সময়টাতে কৃষি জমির চাষাবাদে সবাই ব্যস্ত থাকে। বিশেষ করে হাল চাষি যারা পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে, তাদের ব্যস্ততা খুবই বেশি থাকে। দিন রাত 24 ঘন্টা তারা কাজে ব্যস্ত থাকেন। আর এই আলমাস আলী এমনই একজন কৃষক, যিনি এই এরশাদ হোসাইন ভাইয়ের ছোট কাকা। তার বয়স 25 কি 26 বছর, আর এরশাদ হোসাইনের বয়স 27 কি 28 বছর। ছোট কাকা হলেও তিনি বয়সও ছোট ছিলেন। যাই হোক, এই আলমাস আলী ইনি একজন সবজি চাষি এবং সেই সাথে হাল চাষও করে দেন পাওয়ার টিলার দিয়ে। ওই অঞ্চলে এই সিংগাইর উপজেলা আর চর দুর্গাপুর গ্রাম, এই জায়গাগুলো দিয়ে
গাজর চাষ হয় অনেক। গাজর খুব দ্রুত বর্ধনশীল একটি ফসল এবং বেশ ভালো দাম পাওয়া যায়, অল্প সময় হয়ে যায়। এই জন্য ওই অঞ্চলে কৃষকরা গাজর চাষের দিকে একটু বেশি ঝুঁকে পড়েন। আর গাজর চাষ করতে গেলে ওই জমিটা খুব বেশি পরিমাণে ঝুড়ি ঝুড়ি করে ফেলতে হয়, মানে বেশি গুঁড়ো গুঁড়ো করে ফেলতে হয়। আর এটা করতে গিয়ে খুব বেশিবার করে ওই পাওয়ার টিলারের হাল ঘোরাতে হয় ওই জমির মধ্য দিয়ে। আর এই কারণে দেখা যাচ্ছে যে ওই হাল চাষীদের কাজের প্রেশারটা অনেক বেশি থাকে। আর এই আলমাস আলী ভাই উনিও কিন্তু এই গাজর চাষের সাথে সাথে উনি নিজেও হাল চাষ করতেন, ওনার পাওয়ার টিলার ছিল, সাথে একজন রাখতেন, ওনার একজন ড্রাইভার ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ। তো ঘটনা যেই রাতে ঘটে, উনি তখন ওনার যে পাওয়ার টিলারটা রয়েছে এই পাওয়ার টিলারটা নিয়ে সিংগাইর উপজেলার একদম শেষ দিকে এবং ধামরাই উপজেলার শুরু এমন একটি বর্ডার এলাকায়, মানে দুই উপজেলার বর্ডার এলাকা বা দুই জেলার বর্ডার এলাকায় ওনারা হাল চাষ করছিলেন পাওয়ার টিলার দিয়ে। ওনারা যে জমিটাতে হাল চাষ শুরু করেছিলেন সেটা ছিল 2 কি 3 বিঘা এমন। ঘটনাটি যখন ঘটে তখন রাত আনুমানিক 12:30 কি 1টা বাজে, এমন একটা সময়। দীর্ঘ সময় হাল চাষ করে ওনার ড্রাইভার আব্দুল্লাহ ক্লান্ত হয়ে পড়েন। তখন আব্দুল্লাহ কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য সে এই পাওয়ার টিলারটা আলমাস আলীকে হস্তান্তর করে যান এবং আলমাস আলী বলেন যে তুমি কাছাকাছি থাকো, আমি তোমাকে ডাকলে আবার চলে এসো যদি কোনো সমস্যা হয়। সে বলে ঠিক আছে, আপনি ডাক দিবেন, আমি সাথে সাথে চলে আসব। তো সে কিছুটা দূর গিয়ে একটি আইলের উপর বসে পড়ে, মানে জমির আইল। সে কি করতো, ইউটিউব থেকে অফলাইনে বিভিন্ন ওয়াজ বা এই টাইপের বিভিন্ন ভিডিওগুলো ডাউনলোড করে রাখতো, সময় পেলেই সেগুলো দেখতো। তো আব্দুল্লাহ সে একটু দূরে গিয়ে একটি আইলের উপর বসে সে সেগুলো দেখতে থাকে। তখন এই আলমাস আলী উনি পাওয়ার টিলার চালাচ্ছেন। তো প্রথম এক টান দেওয়ার পর আবার ঘুরে আর এক টান শুরু করেছেন। হঠাৎ করে উনি দেখেন যে বেশ কিছুটা দূরে, মানে পাওয়ার টিলারের আলো তো খুব বেশি দূর যায় না, তো যতটুকু যায় তার থেকেও আরেকটু দূরে, মানে আবছা আবছা উনি দেখছেন যে 3 জন মানুষ হেঁটে হেঁটে আসছে এবং তাদের হাঁটাটা স্বাভাবিক না। আমরা বিভিন্ন মুভিগুলোতে জম্বিদেরকে হাঁটা দেখেছি যেভাবে, মানে ঢুলে ঢুলে হাঁটে এলোমেলো ভাবে, মাতালের মতো। মনে হচ্ছে এই 3 জন মানুষ তারা ঠিক জম্বিদের মতো হেঁটে আসছে। ওখানে রাতের বেলা হাঁটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই মোবাইলের ফ্ল্যাশ লাইট বা হাতে চার্জার টর্চ লাইট ইউজ করে, কিন্তু তারা কোনো ধরনের কোনো টর্চ লাইট ইউজ করছিল না, কারণ টর্চ লাইট জ্বালালে তো দূর থেকে বোঝা যাবে যে তাদের হাতে টর্চ লাইট রয়েছে, সে আলোর একটা ঝলকানি দেখা যাবে, কিন্তু তেমনটা দেখা যাচ্ছিল না। তো যেহেতু পাওয়ার টিলার চালাতে গেলে নজরটা সামনের দিকে থাকে, এই জন্য উনি কিন্তু সামনে থেকেই দেখতে পাচ্ছিলেন। উনি পাওয়ার টিলার চালাচ্ছিলেন পশ্চিম থেকে পূর্ব দিকে, আর ওই 3 জন মানুষ ওনারা ওইভাবে ঢুলে ঢুলে আসছিলেন উত্তর থেকে দক্ষিণ দিকে, মানে তাকে ক্রস করছেন আর কি। উনি পাওয়ার টিলারের যে আওয়াজ রয়েছে এই আওয়াজে তো আশেপাশে শব্দ আসলে শোনা যায় না, কিন্তু ওনার মনে হলো যে এই 3 জন লোক হেঁটে আসছে, কেউ কারোর সাথে মনে হচ্ছে কথা বলছে না। ওদিকে ওই গ্রামে বা আশেপাশের গ্রামগুলোতে হাঁস মুরগি চোর, ছাগল চোর, গরু চোর এগুলোর একটা দৌরাত্ম্য রয়েছে। তো উনি চিন্তা করেছেন এইগুলো মনে হয় চোর, কোন জায়গায় চুরি করতে গিয়ে এমন মারধর খেয়েছে যে হাঁটার শক্তিটাও নেই। এইভাবে মার খেয়ে ঢুলে ঢুলে হাঁটছে। তাছাড়া তো কোনো মানুষ স্বাভাবিকভাবে এভাবে হাঁটে না, স্বাভাবিক চিন্তায় তো আমরা ভাবতেও পারি না যে কোনো মানুষ এভাবে হাঁটবে, নিশ্চয়ই বেধড়ক মার খেয়েছে। উনি এই চিন্তা করছে, আর এটাও ভাবছে এই চোরগুলোকে দেখি আবার একটু পাকড়াও করি, জিজ্ঞেস করি যে তারা কোত্থেকে এলো। উনি যখন পাওয়ার টিলার নিয়ে কাছাকাছি গেছেন, উনি কিন্তু দূর থেকে দেখছেন যে তারা এভাবে ঢুলে ঢুলে হেঁটে তাকে ক্রস করছে,
কিন্তু যখনই পাওয়ার টিলার তাদের কাছাকাছি চলে যায়, যখন তারাও পাওয়ার টিলার কাছাকাছি চলে আসে, হঠাৎ করে দেখে কি ব্যাপার, এখানে তো কেউ নেই। মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তাদেরকে এই আলমাসেলি আর দেখতে পান না। আলমাসেলি তো খুবই অবাক হন, কি ব্যাপার, কেবল না দেখলাম, এরা এখন কোথায় গেল? উনি বলেন যে হয়তোবা মনের ভুলও হতে পারে, কিন্তু তাই বলে এতক্ষণ ধরে দেখছি তারা যেভাবে হেঁটে হেঁটে আসছে, এটা তো মনের ভুল হতে পারে না। তো উনি কিন্তু ওই চাষ দিতে দিতে জমির একটা প্রান্ত পর্যন্ত চলে এসেছিলেন, তখন ওই পাওয়ার টিলারটা ঘুরিয়ে আবার চাষ দিতে হবে। উনি তখন 2য় গিয়ারে এই পাওয়ার টিলারটা চালাচ্ছিলেন, আর 2য় গিয়ারে পাওয়ার টিলার গুলো আস্তে আস্তে চলে। কোনো মানুষ যদি জোরে হেঁটে যায় তাহলে পাওয়ার টিলার আগে চলে যাবে। তো উনি পাওয়ার টিলার নিয়ে কিছুটা এগিয়েছেন, তখন আবার দূরে দেখেন যে 3জন লোক একই রকম ভাবে ঢুলে ঢুলে হেঁটে আসছে। তখন উনি ভাবেন যে কি ব্যাপার, এরা না একটু আগে এদিকে ছিল, ওদিকে গেল কিভাবে? পাওয়ার টিলারের আলো যেখানে শেষ হয়ে যায়, তারপরে কিন্তু আবছা আবছা আশেপাশে দেখা যায়। উনি কিন্তু ওই আবছা আলোতে তাদেরকে দেখছেন, তারা কিন্তু সরাসরি পাওয়ার টিলার লাইটের সামনে চলে আসছিল না। তো যাই হোক, উনি পাওয়ার টিলার চালিয়ে সামনের দিকে গেছেন। যখন তারা কাছাকাছি চলে এসেছে, মানে পাওয়ার টিলারের যে লাইট, এই লাইটের মূল ফোকাস যে জায়গাটা, সেই মূল আলোর কাছাকাছি চলে এসেছেন, তখন দেখে হঠাৎ করে এই 3জন নাই। তিনি তো চিন্তা করেন যে এরা কি আমার সাথে মশকরা করছে নাকি। ওদিকে যখন উনি জমির ওই অংশের শেষ দিকে চলে এসেছিলেন বা একটা প্রান্তে চলে এসেছিলেন, তখন চিন্তা করেন পাওয়ার টিলারটা আবার ঘোরাই, দেখি আবার দেখা যায় কিনা। সত্যি তিনি যখন আবার ঘোরান, দেখুন একটু দূরে, মানে একটু দূরে তাদেরকে আবার দেখা যাচ্ছে। উনি তখন ওই পাওয়ার টিলারের আলোর অপেক্ষায় থাকেননি, কারণ ওনার কাছে চার্জার টর্চ লাইট ছিল, যে কালো এক ধরনের টর্চ লাইট আছে না, চার্জার, লম্বা, অনেক আলো হয়। উনি ওই আলোটা ওই 3জনের দিকে মেরেছেন। তো উনি যখনই ওই 3জনের দিকে ওই আলোটা মেরেছেন, উনি দেখেন ওখানে কিচ্ছু নাই, একদম ফাঁকা। অথচ উনি কিন্তু ওই 3জনকে হেঁটে আসা দেখেই, তাদের হেঁটে আসা নিশ্চিত হয়েই সেদিকে টর্চ লাইট মেরেছিলেন, কিন্তু সেখানে কাউকে দেখা যায় না। ওদিকে উনি ওনার পাওয়ার টিলার নিয়ে এগিয়ে যেতে থাকেন। ওনার দাদা আবার কবিরাজ ছিলেন, এই জন্য এসব প্যারানরমাল বিষয় টিষয় ওনার মধ্যে আসলে ভয় উদ্রেক খুব কম করে আর কি। আর এটা উনি প্যারানরমাল হিসাবে ধরেন, উনি তাদেরকে চোর মনে করেছেন। তো উনি পাওয়ার টিলার নিয়ে আবার ওদিকে এগিয়ে যেতে থাকেন, জমির মধ্যেই আছেন আর কি, উনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন। তো উনি যখন কাছাকাছি যান, তখন আবার দেখে ঠিকই ওই 3জন লোক অপোজিট ডিরেকশন থেকে পাওয়ার টিলারটা ক্রস করছে। কিন্তু যখনই ক্রস মানে করতে করতে ওই পাওয়ার টিলার মূল আলোর সামনের দিকে চলে আসছে, তখন দেখে এই 3জন আবারও নেই হয়ে গেছে। তখন উনি চিন্তা করে যে এরা বারবার ঠিক আলোর কাছাকাছি এসে অদৃশ্য হয়ে যাচ্ছে কেন, এরা কারা? কিন্তু আকৃতি তো একদম স্বাভাবিক মানুষের মতোই মনে হচ্ছে, আবার বেধড়ক মার খেয়েছে বলেও তো চেহারা স্রোত দেখে মনে হচ্ছে না, কিন্তু এভাবে হেঁটে যাচ্ছে কেন? যাই হোক, উনি চিন্তা করতে করতে কিছুটা এগিয়েছেন, হঠাৎ করে উনি ফিল করছেন যে উনি কিছুটা উঁচু হয়ে গেছেন। মানে উনি যেই পাওয়ার টিলার যে জায়গাটাতে বসে আছেন, সেই জায়গাটা মনে হচ্ছে উঁচু হয়ে গেছে এবং পাওয়ার টিলার 1 ইঞ্চিও সামনে এগোচ্ছে না। উনি চিন্তা করেন যে কি ব্যাপার, কি হলো, পাওয়ার টিলার সামনে এগোয় না কেন? উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে একটি মানুষ বা মানুষের মতো দেখতে, মানে আপাত দৃষ্টিতে তখন মনে হচ্ছিল, 1 হাত দিয়ে পাওয়ার টিলারের পিছনের অংশ উঁচু করে ফেলেছেন, এবং উঁচু করার কারণে ওই পাওয়ার টিলারের যেই পিছনে যে চাকা, সেটি তো ঘুরছিলই না, এমনকি 1 হাত দিয়ে এমন ভাবে ধরে রেখেছেন যে পাওয়ার টিলার সামনেই আগাচ্ছে না। অথচ পাওয়ার টিলার যে মেশিন, এটা যে কত পাওয়ারফুল সেটা তো আমরা জানি, যে কাদার মধ্যে একটা শক্তিশালী গাড়ি দেবে গেলে সেটা উঠতে পারে না, কিন্তু পাওয়ার টিলার কিন্তু কাদার মধ্যে চলতে পারে অনায়াসে। মানে তার ইঞ্জিনের পাওয়ারটা বা তার সক্ষমতাটা ওইভাবে তৈরি করা। কিন্তু
উঁচু করে ধরে রেখেছে, পাওয়ার টিলার আগাচ্ছে না, অথচ পাওয়ার টিলার কিন্তু মানে মুভিং সিচুয়েশনে আছে। আর উনি আবার সামনের দিকে আবার তখন তাকান, তখন দেখেন ওই যে আরো দুইজন লোক, মানে একসাথে তিনজন ছিল, দুইজন লোক যারা সামনে আসছিল না, এই দুইজন লোক আলোর সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে। এখন তখন উনি এদের চেহারা দেখতে পান। এরা প্রত্যেকেই ওই সময়ে, মানে শুরুর দিকে তো এক স্বাভাবিক মানুষের মতো দেখা গিয়েছে, ওই আলোর মধ্যে দেখতে পান এরা প্রত্যেকেই উচ্চতায় প্রায় 9 থেকে 10 ফুট। এদের মাথার চুলগুলো আঙ্গুলের মতো মোটা, জট পাকানো না, কিন্তু মোটা চুল, এবং সেই চুলগুলো কোমর পর্যন্ত নেমে এসেছে। চোখগুলো আমরা যে সিডি বা ডিভিডি দেখেছি না, একটা চাকতির মতো ডিস্ক, যেটা তাদের দুই চোখগুলো ঠিক এরকম ডিস্কের মতো বড়, লাল টকটক করছে। মানে আমাদের স্বাভাবিক চোখের মতো সাদা মণি আছে, কিন্তু সেগুলো লাল দেখাচ্ছে, আর এত বড় বড় চোখ। তাদের দাঁতগুলো হরিণের শিংয়ের মতো ছিল। এই দৃশ্য দেখার পর উনি প্রচন্ড ভয় পান, কিন্তু ভয় পেলেও ওনার দাদা কবিরাজ ছিল যেহেতু, উনি কিছু বিষয় জানতেন যে ভয় পাওয়ার পর যদি আরো বেশি মানে কেউ ভয় পেয়ে যায় এবং ওই দুষ্টু জিনেরা যদি সেটা দেখে ফেলে, তাহলে আরো বেশি ক্ষতি করতে পারে, এবং এই মাঠের মধ্যে তার বড় ধরনের ক্ষতি করবে, এমনকি মাটির মধ্যে পুঁতে ফেলতে পারে। উনি তখন কি করেন, এক হাত দিয়ে ওনার পার্টলার ক্লাসের যে তার রয়েছে সেই তার খুলে ফেলেন, খুলে ফেলে হাতের সাথে পেঁচিয়ে নেন এবং বলেন যে তোদের এত সাহস, আমার সামনে এসেছিস, আয় আজকে তোদের সাথে ফাইট করব। এই কথা যদিও উনি বলছিলেন, কিন্তু ওনার ভেতর ভেতর কিন্তু প্রচুর ভয় চলে এসেছিল, কারণ উনি ওই মুহূর্তে একা ছিলেন। তখনই ওনার মনে হয়, আচ্ছা আব্দুল্লাহ তো আছে সাইজে, আব্দুল্লাহকে ডাক দেই। তখন উনি বলেন, এই আব্দুল্লাহ এদিকে আয়। উনি জাস্ট একবারই ডাক দিয়েছেন, কিন্তু ওই ডাকটা আব্দুল্লাহ শুনেছিল দূর থেকে। আর ওইদিকে কি হয় যে আব্দুল্লাহ দূর থেকে বলে, ভাই আসছি, এই বলে আব্দুল্লাহ আসতে থাকে। উনি হঠাৎ করে দেখেন যে এই যে 3 জন অবয়ব যেগুলো ছিল, এই 3 জন অবয়বের কেউই নেই। আব্দুল্লাহ চলে আসে, আব্দুল্লাহ এসে বলে, ভাই কি হলো, কোনো সমস্যা, ডাকলেন যে? তখন আব্দুল্লাহকে বলে যে আমি এই এই জিনিস এখানে দেখলাম। তখন আব্দুল্লাহ বলে যে এই মাঠের মধ্যে অনেক সময় এই জিনিসগুলো দেখা যায়, রাতের বেলা এরা মাঠ পার হয়ে যায়, এদেরকে ডিস্টার্ব করতে হয় না। আপনি কি ডিস্টার্ব করছিলেন? বলে, হ্যাঁ আমি তো টর্চ মারছিলাম রে। বলে, এগুলো তো ডিস্টার্ব করতে হয় না, আপনি টর্চ মারছিলেন, এই জন্য ওরা ক্ষিপ্ত হয়েছিল, তাছাড়া তো ওরা এরকম আসে না। এই মাঠের ভিতরে আরো পাওয়ার টিলার চালায় রাতের বেলা, ওরাও মাঝে মাঝে বলে যে এরকম হেলে দুলে কিছু মানুষ পার হয়, এরা আসলে মানুষ না, এরা জিন। ওদেরকে কেউ ডিস্টার্ব না করলে ওরা কারোর উপর আক্রমণ করে না। যাই হোক, ওই রাতে উনি আর আসলে কাজ করতে পারেননি। পরের সময় থেকে আবার কাজ করেছিলেন উনি, যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে, আর সাহস পাচ্ছিলেন না। তো এটি এক রাতেরই একটি ঘটনা ছিল। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে। তো এই ঘটনাটা ঘটে 2015 সালে রূপা নামে একটা মেয়ের সাথে এবং তার পরিবারের সাথে। রূপা 2010 সালে বিয়ে করেছিল জুয়েলকে। তো ভালোবেসে ওদের বিয়ে করা হয় এবং প্রথম পর্যায়ে ওদের দুই ফ্যামিলি কেউ এই বিয়ের পক্ষে রাজি ছিল না। তো ভালো যখন ওদের জীবনযাপন যাচ্ছিল, ঠিক বিয়ার 2 বছরের মাথায় জুয়েল এবং রূপার মধ্যে বেশ সমস্যা সৃষ্টি হয়। মানে এক কথায় পারিবারিক কলহ, একজন নাকি আরেকজনকে দেখতে পারতো না, প্রায় নাকি ওদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। একটা পর্যায়ে রূপা এতটাই বিরক্ত হয়ে যায় জুয়েলের প্রতি যে সে ওর নিজের বাড়িতে এসে পরে রাগ করে। তো জুয়েল নাকি ওকে বাড়ি থেকে, মানে ওদের জুয়েল রূপাদের বাড়ি থেকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছিল। তো রূপা নাকি একবারে বলেছিল যে না, সে আর কখনোই জুয়েলের বাড়িতে যাবে না। তার কিছুদিন পরে জুয়েলের লাশ পাওয়া যায় ওদের বাড়ির ঠিক আশেপাশেই, মানে জুয়েলদের বাড়ির ঠিক আশেপাশেই। তো অনেকেই মনে করে হয়তো রূপা কাউকে ওকে খুন করিয়েছে, কিন্তু না, আসলে এটা
পরে একটা পর্যায়ে প্রমাণ হয় যে না, ও সুইসাইড করেছিল জুয়েল। যাই হোক, এরকম জুয়েল যখন মারাও যায় তখন নাকি জুয়েলের লাশটা পর্যন্ত রূপা দেখতে আসে না, এতটা বিরক্ত ছিল সে। তো এটার বছরখানিক পর রূপার আরেক জায়গায় বিয়ে হয়, কিন্তু বিয়ে হওয়ার পরেও রূপা ওর মায়ের কাছেই থাকতো। তো বিয়ের ঠিক 7 কি 8 দিন পরে রূপার ফ্যামিলিতে প্রথম যে সমস্যাটা হয় সমস্যাটা হয় ওর মায়ের সাথে। তো বলে রাখতেছি আগে দিয়ে যে রূপা কিন্তু হাজবেন্ড ওর মায়ের বাড়িতেই থাকতো কোন একটা কারণে, মানে ওই সেই ওর শ্বশুর বাড়িতে থাকতো না। তো যেদিন এই ঘটনাটা ঘটে, এটা ফজরের ঠিক আগ মুহূর্তে রূপার মা উনি নাকি অজু করতে যাবে, উনি ফজরের নামাজ পড়ে, তো ঠিক তার আগ মুহূর্তে অজু করতে যাবে। তো উনি দেখতেছে তখনও মনে আজান দেয় নাই, ওনার চোখে একটু ঘুম ঘুম ভাব ছিল। উঠানের ঠিক একটা পাশেই ছিল ওনাদের ওয়াশরুমটা। উনি যখন ওয়াশরুমে ঢুকতে যাবে, উনি হঠাৎ করে দেখতেছে যে ওনার চুলটা পিছন দিয়ে হ্যাঁচকা টান দিতেছে কে জানে, এবং উনি এতটাই ব্যথা পায় পিছিয়ে দেখতেছে যে ওনার মেয়ে রূপা, এবং এটা দেখে উনি চিৎকার দিয়ে বলতেছে যে মা, তুই এত রাতে আমার চুল টান দিলি কেন? এটা বলতেই নাকি রূপা ওনার মা মানে রূপার মায় নাকি হাতে কামড় দিছে, এবং রূপার মা নাকি এত জোরে চিৎকার দিছে যে তখন নাকি হঠাৎ করে উনি কিছু বলতে পারতেছে না কি হচ্ছে। এমন সময় নাকি ফজরের আজান দিবে এবং রূপা নাকি দৌড় দিয়ে চলে যায়, এবং রূপার মাও দৌড় দিয়ে ঘরের মধ্যে এসে পড়ে, এবং এসে উনি জোরে জোরে চিৎকার করে কাঁদতেছে। ওনার কান্না শুনে রূপা এবং রূপার হাজবেন্ড পাশের রুম থেকে এসে পড়ে, এবং ওনাদের অন্যান্য আশেপাশে যারা ছিল ওরাও এসে পড়ে এবং বলতেছে মা কি হয়েছে। উনি নাকি জোরে জোরে কাঁদতেছে, বলতেছে রূপা তুই এটা আমার কি করলে, আমার হাতে কামড়া লিখেন মা, আমার চুলটান লিখেন মা। এটা বলতেই নাকি সঙ্গে সঙ্গে উনি সেন্সলেস হয়ে যায়। সবাই ভাবে হয়তো বা খারাপ কিছু দেখছে উনি, এর জন্য ভয় পেয়ে কাজটা এরকম হয়েছে ওনার। তো কিছুক্ষণ পর যখন ফজরের জামাত শেষ হয় তখন মসজিদ থেকে হুজুর নিয়ে আসা হয়, এবং রূপার মাকে রূপার মাকে উদ্দেশ্য করে ওই ঝাড়ফুঁক দেওয়া হয়। সেই হুজুর ঝাড়ফুঁক দেন এবং হুজুর বলতেছে হয়তো খারাপ কিছু দেখছে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তো এরকম ওই আশা নিয়ে তো সবাই বসে আছে, কিন্তু নাকি দিনের 10টা-11টা বাজে রূপার মায়ের কোনো সেন্স আসে না। শুধু ঘুমের মধ্যে কিছুক্ষণ পর নাকি উনি উঠার চেষ্টা করে, উনি সেন্সের যে অবস্থায় যে ঘুমের মধ্যে উঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারতেছিল না, আবার নাকি উনি পড়ে যাচ্ছিল। এই হতে হতে নাকি আসরের সময় গিয়ে ওনার সেন্স আসে, এবং উনি খেয়াল করতেছে যে উনি উঠে বসতে পারতেছে, কিন্তু হাঁটার যে ক্ষমতাটা সেটা ওনার নাই। ওনার নাকি প্রায় কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে গেছে। এটা ঘটার পর তো বাসার সবাই একটু ভয় পেয়ে যায়। 2-1টা হুজুর সেদিন আনে, কিন্তু কোনো হুজুরই সেই সমস্যার সমাধান করতে পারে না, বলে হয়তো উনি শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গেছে দেখে সমস্যাটা হয়েছে। তো যাই হোক, ওনারা কয়েকদিন ধরে নাকি বেশ চিকিৎসা করতেছিল, কিন্তু রূপার মার কোনো সমাধান হচ্ছিল না। এদিকে তো রূপার মা অসুস্থ। ঠিক তার 2-1 দিন পরে উনি ঘুমের মধ্যে হঠাৎ করে স্বপ্ন দেখতেছে যে ওনার আগের যে হাজবেন্ড জুয়েল ওনাকে ডাকতেছে এবং বলতেছে যে রূপা তুমি আমার কাছে এসে পড়ো, তুমি আর ওই বাড়িতে থাইকো না। এই কথা যখন বলতেছে তখন নাকি রূপা হঠাৎ করে ঘুম থেকে উঠে গেছে। সে উঠে দেখতেছে ওর পাশে ওর বর্তমান যে স্বামী সেই শোয়া। তো যাই হোক, এরকম তো রূপা শুয়ে যায়, রূপা শুয়ে যাওয়ার পর আবার সে স্বপ্ন একই দেখতেছে। ওর আগের স্বামী জুয়েল বলতেছে যে তুমি খুব ক্ষতি করলে আমার, তুমি আমাকে বাঁচতে দিলে না ঠিকভাবে। তো রূপা নাকি একটু ঘুম থেকে উঠে সে ভাবতেছে কি ব্যাপার, এতদিন পর আমি জুয়েলকে স্বপ্ন দেখতেছি, এগুলা কেন হইতেছে, আর পর কেন আমি ওকে দিবার স্বপ্ন দেখলাম। তো যাই হোক, এরকম সমস্যা হচ্ছিল। তো একটা হুজুর বেশ বড় একটা হুজুর ওদের বাসায় আনা হয়। তো সেই হুজুরকে বলা হয় সম্পূর্ণ ঘটনা, যে এরকম আমার মা এরকম অসুস্থ হয়ে গেছে, উনি পায়ের নিচ থেকে এরকম পায়ের নিচটা ওনার অবশ্যই গেছে, কি করা যায়, কি আসলে খারাপ কিছু ওনাকে ভর করছে নাকি অন্য কিছু হয়েছে, একটু দেখেন না। আর রূপা বলতেছে যে আমিও অনেক সময় উল্টা পাল্টা স্বপ্ন দেখতেছি, এগুলো একটু দেখেন কি আমাদের বাসায় কোনো কিছু খারাপ কিছু হয়েছে নাকি বা কেউ আসর করছে নাকি। তখন সেই হুজুর বলতেছে যে কোনো কিছু আসর করে নাই, তবে আপনারা মনে হয় কারো ক্ষতি করতে চাইছিলেন, ওইটাকে ওইরকম কেউ মনে হয় আপনাদের সমস্যা করতেছে। এটা বলার পরে সেই বড় হুজুর চলে যায়, এবং সেই বড় হুজুর চলে যাওয়ার সময় সেই তসলিম সাহেবের ঠিকানা দিয়ে বলতেছে দেখেন আমার থেকে আর একজন আধ্যাত্মিক লাইনের একজন মানুষ আছে, ওনার সাথে যোগাযোগ করেন, দেখেন উনি সমস্যা একটা সমাধান করতে পারবে। তো বাসায় যখন এরকম সমস্যা চলতেছিল তার কয়েকদিন পর নাকি সেই তসলিম সাহেবকে খবর দেওয়া হয়, এবং তসলিম সাহেব উনি আসেন। তসলিম সাহেব যখন ওই বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন তখন উনি ওনার বন্ধু জিনকে বলতেছে যে উনি যে জিনকে পালতো সেই জিনকে বলতেছে যে বন্ধু আমি তো যাচ্ছি একটা সমস্যা নিয়ে, তো একটু বলো না ওই বাসায় কি হইতে পারে, একটু জেনে যাই তোমার থেকে। তখন সে বন্ধু জিন বলতেছে যে তুমি ওই বাসায় যাবা সবই ঠিক আছে, কিন্তু ওই বাসায় যদি কোনো মেয়ে
বা কোনো মহিলা যদি তোমাকে কিছু বলে এটা সহজে বিশ্বাস করবা না, এটাই তোমাকে বলে রাখলাম। তারপর তুমি যা করার করো, নাহলে আমাকে ডাকবা তুমি। তখন তসলিম সাহেব সে বাসায় যায় এবং সবার কাছ থেকে ঘটনাগুলো শুনে যে কি সমস্যা কার কি হচ্ছিল। তো তসলিম সাহেব প্রথমে রূপাকে ডাকে, বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, তো আমি তোমাকে নিয়ে একটু বসবো, আর ওই আশেপাশে একটু মানে খাবার পানি রেখো, একটু পানি রাখতে পারে। তখন একটা জায়নামাজে তসলিম সাহেবের বিপরীতে রূপাকে বসানো হয় এবং রূপার স্বামী পাশেই ছিল, মানে বর্তমান স্বামী যে ছিল, এবং রূপার মাও মানে খাটের মধ্যে বসা। তো তসলিম সাহেব বলতেছে, রূপাকে দেখেই বলতেছে যে তোমাকে খারাপ কিছু একটা আসর করছে এবং তোমার মাকেও আসর করছে, এজন্য তোমার মা তো অসুস্থ আছেই, এবং তুমি যে মাঝে মাঝে খারাপ স্বপ্ন দেখো এবং তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমাকে খারাপ কিছু একটা আসর করছে, এবং তুমি বুঝতেছো না যে তোমার শরীরের মধ্যে কি কি সমস্যা আছে, আমি এটা তোমাকে দেখেই বুঝতে পারতেছি। তো তসলিম সাহেব বলে যে ঠিক আছে, সমস্যা না, আমি পুরো ঘরের দরজা জানলা সবকিছু আটকায় দাও, আমি একটা জিন হাজির করবো, যেটাতে ভয় পাওয়ার কিছু নাই। এবং রূপার হাজবেন্ডকে বলতেছে যে আপনার স্ত্রীর উপর এখন আমি জিন হাজির করবো, তো আপনারা ভয় পাবেন না। তখন শুধু ওর বন্ধু জিনটা তসলিম সাহেবের কানে কানে নাকি এসে বলে গেল যে কোনো বেইনসাফি করবেন না, যেটা করবেন ঠিকই করবেন, কিন্তু কোনো মেয়ে মানুষের কথা এখানে এই ঘরে বিশ্বাস করবেন না। কিছুক্ষণের মধ্যে নাকি সেই রূপার উপরে একটা জিন এসে ভর করে, এবং জিন ভর করার সঙ্গে সঙ্গে তসলিম সাহেব বলতেছে যে তুই এই ফ্যামিলিটার প্রতি এরকম সমস্যা সৃষ্টি করছিস কেন, কি করছিস, মানে কি হয়েছে এখানে বলতো আমাকে। তখন সেই জিনটা বলতেছে যে আমি যদি সত্য কথা বলি তাহলে এটা সমাধান করতে পারবেন, তাহলে আমি এটার সত্য কথাটা বলবো। তখন তসলিম সাহেব বলতেছে হ্যাঁ, আমি এটা সমাধান করবো, বল কি হয়েছে, কি সমস্যা করছে তোর এই ফ্যামিলি। তখন সেই জিনটা বলতেছে, যেটার উপর ভর করেছিল, সে বলতেছে দেখেন আমি অন্য ধর্মের একটা জিন, তো আজ থেকে বছরখানিক আগে রূপার মা একটা খারাপ কাজ করছে, এর জন্য আমি ওইটা মানে ওই কারণে আমি আজকে এই মানে ওদের ঘরে সমস্যাটা করতেছি। তো তসলিম সাহেব বলছে কি সমস্যা একটু শুনি। তখন সেই জিন বলতেছে যে রূপা একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছিল, জুয়েল, এবং রূপার মা এটা সহ্য করতে পারতো না, এবং উনি আমাকে ওই বিয়ের 2 বছরের মাথায় একটা ওঝার মাধ্যমে আমাকে জুয়েলের প্রতি ভর করাইছিল, মানে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যেটাই হোক ওইরকম ভর করাইছিল। তো ভর করানোর পর থেকে আমি সবসময় জুয়েলের পিছিয়ে লেগেছিলাম এবং জুয়েলের সবসময় খোঁজি করতাম, এবং তার পাশাপাশি চেষ্টা করতাম যাতে রূপা জুয়েলকে ভুল বুঝে, এবং একটা পর্যায়ে জুয়েলকে আমি মানে ওর মধ্যে আমি ঢুকে আমি ওকে মেরে ফেলি, যেভাবে ও আত্মহত্যা করে। কিন্তু আত্মহত্যা করার পরে আমি যা দেখলাম যে আসলে রূপার মায়েরই দোষ, ওই ছেলের কোনো দোষ ছিল না। তারপর থেকেই আমি প্রতিজ্ঞা করি যে রূপা যদি কখনো বিয়ে করে তাহলে আমি রূপার এবং রূপার মায়ের ক্ষতি করব। আর এই জন্য আমি দেখলাম যে রূপা যে এরকম বিয়ে করছে, তারপর বিয়ের কয়েকদিনের মাথায় এসে আমি রূপার মাকে প্রথমে ক্ষতি করি, এবং আমি এতটাই ক্ষতি করি যে ওনার হাঁটাচলা পুরো বন্ধ করে দিছি আমি, সে জিন বলে আর কি। এবং সে জিন এটাও বলে যে এখন আমি রূপাকে শেষ করব, কিন্তু আমি রূপাকে শেষ করতে পারি না, কারণ রূপার যেই রাশি সেই রাশি আমার এখানে মানে আমি সেই রাশির মানে কোনো ক্ষতি করতে পারতেছি না। তো যাই হোক, এটা বলার পরে মানে তসলিম সাহেব একটু অবাক হয়ে যায়, এবং তসলিম সাহেব বলতেছে এগুলো ভুয়া কথা বাদ দে, এইসব মিথ্যা কথা বলবি না, ওরা এত ক্ষতি করতে পারে না। তসলিম সাহেবের বন্ধু জিন নাকি আবার ওনার কানে কানে এসে বলতেছে যে আপনি এই জিনের কথা আপনি বিশ্বাস করেন, আপনি এখানে বেইনসাফি করবেন না, এটা একটা সহজ সমাধান আপনি করে যান। তো এটা যখন বলতেছিল তসলিম সাহেব নাকি সঙ্গে সঙ্গে বন্ধু জিনের কথায় নাকি তিনি বিশ্বাস করে, এবং তিনি বদ জিনটাকে বলতেছে যে তোর এখন শেষ কথা কি বলে যা। তখন সেই বদ জিন বলতেছে যে আমি এখান থেকে চলে যাব ঠিকই, কিন্তু এই বাসার মানুষের কারো না কারো একটা ক্ষতি হবে, এবং এটা আমি করেই ছাড়বো। এটা বলার সঙ্গে সঙ্গেই নাকি মানে তসলিম সাহেব যে কিছু একটা করবে, সঙ্গে সঙ্গে দেখতেছে যে সে বদ জিন চলে গেছে, আর সে কথা বলে না, এবং যাওয়ার সময় ওদের যে ঘরের জানলাটা ছিল জানলাটাকে জোরে একটা বাড়ি খায়। তখনই তসলিম সাহেব বুঝে যায় না বদ জিনটা চলে গেছে। তখন তসলিম সাহেব দেখতেছে রূপার তো সেন্স নাই, তিনি কিছুক্ষণের মধ্যে রূপার সেন্স আনার ব্যবস্থা করে, এবং বাসায় যারা ছিল ওদেরকে বলতেছে যে আসলে কি ঘটনা ঘটলো এটা তো আপনারা শুনলেন সবাই, এখন এটার কোনো সমাধান নাই, আর এটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না, তবে জিন যে আমাকে এটা বলছে এটা সত্যই হবে। তো রূপার জামাই মানে একটু অবাক হয়ে যাচ্ছিল, যিনি বর্তমান জামাই ছিল। যাই হোক, তসলিম সাহেব বলে যে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি এটা সমাধান করতে পারবো না, কারণ আমি বেইনসাফি আমি করতে পারবো না।
আর আপনার একটু আমি তো দেখলাম ঠিক আছে, কিন্তু আমার সাথে দ্বারা যেহেতু সমাধান হচ্ছে না, আপনার পারলে অন্য কারোর সাথে কথা বলেন বা দেখেন। তো এটা বলার পর তসলিম সাহেব তো এসে পড়ে, আর ওই ফ্যামিলির সাথে উনি যোগাযোগ করে না। তবে তসলিম সাহেব যেটা বলে যে পরবর্তীতে উনি শুনতে পারে যে রূপার মা, উনি তো আগে পায়ে ওনার প্যারালাইজ বা হাঁটাচলা বন্ধ হয়ে গেছিল, রূপা ওনাকে আস্তে আস্তে তখন তারপর থেকে অসুস্থ হয়ে গেছিল অনেক, সে নাকি আর সুস্থ হইতে পারে নাই, এবং রূপার মাও নাকি ওনার জবান চলে গেছে, উনি আর কথা বলতে পারে নাই। তো এটা তো ঘটনাটা শুনে তারপরে তো এভাবেই ওনাদের পরবর্তীতে এই সমস্যার সমাধান হয় না। তসলিম সাহেব যেটা বলে, উনি তো এসেই পড়ে, কারণ ওনার বন্ধু যিনি একটা কথাই বলছিল যে এখানে যেটাই হবে কোনো মেয়ে মানুষের কথা কখনো বিশ্বাস করবা না ওইখানে, ওই আসরে, এবং যেটা ঘটবে ভালোই ঘটবে, কিন্তু তুমি কখনো বেইনসাফি করবে না। যাই হোক, এটা একটা ঘটনা ছিল তসলিম সাহেবের, এটা শেয়ার করলাম আপনাদের কাছে। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে শুনে আসা প্রত্যেকটি ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগে থাকবে, কেননা প্রত্যেকটি ঘটনাই ছিল বাছাইকৃত ভয়ঙ্কর ভূতের ঘটনা। তো প্রিয় দর্শক, এইরকম বাছাইকৃত ভূতের ঘটনা পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ দর্শক, এই ভিডিওর কোন ঘটনাটি সব থেকে আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।